নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শনিবার, তারিখ 13 এপ্রিল 2024 আর সময় ঠিক রাত 9টা। আমরা শুরু করতে চলেছি কথার বাড়ি আয়োজিত সংস্কৃতির বঙ্গদর্শন। আজ সংস্কৃতির বঙ্গদর্শনের পর্ব 21। 2023-এ 25শে নভেম্বর থেকে শুরু করে গুটি গুটি চলতে চলতে পায়ে পায়ে আমরা আজকে 21তম পর্বে এসে উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদের সঙ্গে একে একে যুক্ত হচ্ছেন বা যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদের সকলকে কথার বাড়ির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ বাঙালিদের উৎসবপ্রিয় বাঙালিদের একটি বিশেষ দিনও বটে। আর 1430 বঙ্গাব্দের অন্তিম দিন। আগামীকাল নতুন একটি বাংলা বছর আবার শুরু হচ্ছে 1431। সেই নতুন বাংলা বছরের আগাম শুভেচ্ছা জানাই সকলকে। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আজ 21তম পর্বে আমাদের অতিথি হিসেবে রয়েছেন আমন্ত্রিত বাচনিক প্রতিষ্ঠান। আমাদের সঙ্গে যারা রয়েছেন ভাটপাড়া অপাবৃত, আমরা তাদের সঙ্গে আলাপ করব। তার আগে আপনারা জানেনই ইতিমধ্যেই প্রতিটি অনুষ্ঠানে আমরা বলি যে কথার বাড়ি চেষ্টা করছে এই প্রতি শনিবার বাংলার বিভিন্ন বাচনিক প্রতিষ্ঠানের মুখোমুখি হয়ে আলাপচারিতার মাধ্যমে তাদের শুরুর ইতিহাস একটু জেনে নেওয়ার, তাদের এই বর্তমান পথ চলা, কিভাবে তারা চলছেন, কি ভাবছেন, কি আদর্শ রেখে তারা কাজ করছেন, বর্তমান সংস্কৃতিতে প্রাসঙ্গিক থাকার জন্য তারা কিভাবে চেষ্টা চালাচ্ছেন বা ভবিষ্যতেই বা কি করতে চান ইত্যাদি বিষয়গুলো আমরা প্রতিটি অনুষ্ঠানে জেনে নিচ্ছি। এবং শুধু জেনে নিচ্ছি তাই নয়, সংরক্ষিত রাখছি ডিজিটালি। একটি আর্কাইভ তৈরির চেষ্টা করছে কথার বাড়ি, যাতে বাচনিক ইতিহাস আমাদের ক্ষুদ্র প্রয়াসের দ্বারা আমরা একটু হলেও সংরক্ষিত করতে পারি ভবিষ্যতের জন্য। আজকে আমাদের সঙ্গে রয়েছে ভাটপাড়া অপাবৃত। আমি পরিচয় করিয়ে দেবো আগে তাদের সঙ্গে। রয়েছেন ভাটপাড়া অপাবৃতর কেন্দ্রে যিনি আছেন অধ্যক্ষ প্রধান শ্রী পুলক রায়, রয়েছেন শ্রী যতীন দাস, নমস্কার, রয়েছেন শ্রীমতী বাসন্তী সরকার এবং শ্রীমতী রাখি পাল চৌধুরী। নমস্কার। কথার বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আর আজ আমাদের এই অনুষ্ঠানের কথামুখ সমন্বয়ে রয়েছে আমাদের অগ্রজ শ্রীমতী অমিতা পাকরাশি কথার বাড়ির পক্ষ থেকে, এবং আমি চৈতালি গোস্বামী। স্ট্রিমিয়ার্ড পরিচালনায় রয়েছেন প্রতি শনিবারের মতোই দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, এবং এই সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা, বিন্যাস এবং পরিচালনায় রয়েছেন কথার বাড়ির অধ্যক্ষ শ্রী ধনঞ্জয় ঘোষাল। আমরা শুরু করব আমাদের আলাপচারিতা। যে কোনো আলাপচারিতা শুরুতেই তো আসে নামের ব্যাপারটা, নাম দিয়েই শুরু হয় আলাপ। তো আমি পুলক বাবুর কাছে যাব এবং শুনবো তার শুরুর কথা, নামের কথা ইত্যাদি বিষয়গুলো। নমস্কার। কথার বাড়ির কর্ণধার ধনঞ্জয় ঘোষালকে আন্তরিক ধন্যবাদ এবং কথার বাড়ির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ অপাবৃতকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অপাবৃতর পথ চলা বছর 4-5 ধরে হচ্ছে অপাবৃত নামে। কাজটা শুরু হয়েছে অনেক আগে। আমি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র এবং ওখানে যে পরিবেশে আমি বড় হয়েছি, বাংলা বিভাগের অধ্যাপক, আমি অর্থনীতির ছাত্র, তবে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথম আমি রবীন্দ্র কবিতা পাঠ বা রবীন্দ্র কবিতা আবৃত্তির শিক্ষা পাই। তারপরে 1977-এ বিশ্বভারতীতে পরিদর্শক অধ্যাপক হিসেবে শ্রদ্ধেয় শম্ভু মিত্র মশাই এসেছিলেন। তখন বিশ্ববিদ্যালয় একটি ক্লাস অ্যারেঞ্জ করেছিল অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী, ছাত্রছাত্রী সকলের জন্য। সেই মানে একেবারে বলা যায় মূল্যবান ক্লাসটিতে আমি একজন ছাত্র হিসেবে যোগ দিতে পেরেছিলাম এবং তার কাছ থেকে যেগুলো শিখেছি সেগুলোই কিন্তু আমার মূল প্রেরণা। এবং শিখতে শিখতে আমি ভাবতাম যে আবৃত্তি কিভাবে শেখানো যায় তার একটা রাস্তা তৈরি হয়ে গেল আমার কাছে। বিশেষ করে মডিউলেশন যখন উনি শেখাচ্ছেন তখন আমি ভাবছি আমরা
পুরো অন্ধকারেই ছিলাম। শেখার পরে বুঝলাম যে কিছুটা শিক্ষিত হতে পেরেছি। তো এইভাবে শুধু আবৃত্তি নয়, অভিনয় উনি শিখিয়েছেন। বিভিন্ন নাটকের থেকে অংশ আমাদেরকে অনুশীলন করাতেন। তো সেই কয় মাসের যে শিক্ষা, তারপরে তো আমার নিজের পড়াশোনা শেষ করে চাকরি ইত্যাদি এগুলো চলেছে, কিন্তু আমার আবৃত্তি চর্চাটা চলেছে। নাটকও আমি অভিনয় করেছি দীর্ঘদিন, তারপরে ছেড়েছি। তারপরে কিন্তু আবৃত্তি চর্চা চলেছে। তো আবৃত্তির 2000 ধরা যাক 1980 শেষ শেষ শেষকাল থেকে মাইথনে আমি ডিবিসিতে চাকরি করেছি। তো ওই সময় 1988-89 প্রথম ক্লাস শুরু হয় ছোটদের, মানে 7, 8, 9, 10, 11, 12 এই। এখন যেমন আমার ছাত্রছাত্রীরা সকলেই বয়সে বড়, রাখি ছাত্রী, যতীন দাস ছাত্র, বাসন্তী ছাত্রী, এরকম ভাবে সকলেই মোটামুটি 40 ঊর্ধ্ব ছাত্রছাত্রী। তখন আমি ওই ছোটদের শেখাচ্ছি এবং সেই তখন সময় কি নামে একটু ইন্টারাপ্ট করছি, তখন কি তখন নামে নামটা, তাহলে সংস্থা শুরু হয়েছিল? তখন সংস্থাটা মুক্তধারা নামে ছিল। সেই মুক্তধারা, সময় আচ্ছা। সংস্থার নাম ছিল মুক্তধারা। পরবর্তীকালে মুক্তধারা এবং সেই সময় জগন্নাথ বসু, উর্মিমালা বসু, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, প্রগতি বন্দ্যোপাধ্যায়, এদের সকলকে আমি আমার স্কুলের অনুষ্ঠানে, বাচ্চারা অনুষ্ঠান করেছে, ওনারা এসেছেন, করেছি। কিন্তু এটা ছোটদের শেখানো, এবং আমি সেই সময় উৎপল কুন্ডু মশাইয়ের কাছেও গেছিলাম যে ছোটদের শেখানোর জন্য আপনি যদি আমাকে পরামর্শ দেন। উনি মজা করে বলেছিলেন, ওটা আপনি আমার থেকে ভালো পারবেন, কারণ আপনি শেখাচ্ছেন, আমি ছোটদের শেখাই। তো এটা আমি আমার বইতেও উল্লেখ করেছি। ছোটদের জন্য একটা বই লিখেছি, এবার বই মেলায় বেরিয়েছে, আবৃত্তি মানেই মজা, ছোটদের আবৃত্তির ক্লাস। সেখানে আমি কথাটা উল্লেখ করেছি। এটির ভূমিকা ডক্টর ভবানী প্রসাদ, মানে কবি ভবানী প্রসাদ মজুমদার লিখেছেন। তো এখন সেইটার পর থেকে আমার চর্চা চলেছে। ক্লাসটা কিন্তু সেভাবে ওই বছর 10 চলার পর ধীরে ধীরে নানান চাপে, আমারও সংসারের চাপে, চাকরির চাপে, শেষে প্রধান শিক্ষক হয়েছি শেষ 8 বছর। 2016-তে যখন অবসর নিলাম, তখন আবার কাজ শুরু হলো স্বাভাবিকভাবেই, মানে এই শেখানো ইত্যাদি। 2018-19 থেকে অনলাইনে ক্লাস শুরু হলো। লকডাউন হয়েছে বলে নয়, তার আগের থেকেই অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। বাংলাদেশের কাব্যকথা পরিষদ বলে একটি সংস্থা আছে, তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। ওরা প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান করে, একটা স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ইত্যাদি। তো ওরা বললো ক্লাস শুরু করো। সেটা শুরু হওয়ার পর চলছে, মুক্তধারা নাম নিয়ে চলছে, ওই নামেই চলছে, ওই নামেই চলছে, আচ্ছা, ওই নামটাই চলছে। তারপরে আমি দেখলাম যে ওই নামটা আছে, ওই নামের আরো প্রতিষ্ঠান আছে। তখন আমি সন্ধান করছি এমন একটি নামের যে নামটি নেই সাধারণত, বা সেই সময় আমার মাথায় এলো যে অপাবৃত মানে উন্মুক্ত, অপাবৃত মানে অনাচ্ছাদিত, যার আসলে কোনো উপরে ছাদ নেই। কারণ আমার বাংলাদেশের সিরাজগঞ্জ, ঢাকা, কুষ্টিয়া এসব জায়গার ছাত্র যেমন আছে, ভারতের এখানে কলকাতা, হায়দ্রাবাদ, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার আছে, আবার আমেরিকার নিউ জার্সির ছাত্র আছে যে অনলাইনে ক্লাস করে, অবন্তিকার কথা বলছি। তো এরকম, সুতরাং এমন একটা নাম যদি হয় যেটা প্রকৃতপক্ষে উন্মুক্ত, অবারিত এবং অনাচ্ছাদিত, সেই হিসেবে অপাবৃত নামকরণ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এবং হ্যাঁ, শুরুটা তো আমরা অপাবৃত, তাহলে কোন সময়টা থেকে শুরু হলো? অপাবৃত শুরুটা কখন? নামটা মোটামুটি 2020 থেকে শুরু হচ্ছে, 2000। আচ্ছা, তার মানে অপাবৃতর পথ চলা মোটামুটি 4 বছর বলতে পারি আমরা। 4 বছর অপাবৃত নাম নিয়ে, কিন্তু নামে চলাটা এই বছর 4 ধরে, কিন্তু শুরু হয়েছে তাহলে তো প্রায় মানে 40 বছরের ওপর, 45-40 বছর হয়ে গেল শুরু। আমার নিজের অভিজ্ঞতা এবং সেইটা সাধনা শিখছি, এখনো শিখছি। এবং আমি বলি তো, ছাত্রছাত্রীদের কাছেও শিখি, কারণ তারা এমন এমন সব প্রশ্ন করে যে প্রশ্নটার জন্য আমাকে ভাবতে হয়, সেজন্য সেটাও আমার শেখা হয়। এরা সব আমার ছাত্রছাত্রী হলে এরা সব বন্ধুর মতোই, এবং এদের সঙ্গে আমার কোনো বিরাট কিছু দূরত্ব নেই। এরা সেইভাবেই আমার সঙ্গে থাকে, এবং আমি সমস্ত খোলা মনে আলোচনা করি যে কোনো ব্যাপার, যে কোনো কাজ। সেই হিসেবে আমাদের দল তৈরির যে ভাবনা এলো, তার মানে কি আবৃত্তির কোনো নতুন দিশা দেখানোর চেষ্টা বা ইত্যাদি বিষয়গুলো থেকে কি আপনার মনে হলো যে যেভাবে চলছিল, যেটা আপনি বললেন যে শম্ভু মিত্রর কাছে গিয়ে আমার চোখ খুলে গেল, তো সেই ব্যাপারটাই কি আপনি ছড়িয়ে দিতে চাইছিলেন? তার জন্যই কি দল তৈরির ভাবনা এলো? হ্যাঁ, ছড়িয়ে দিতে চাইছিলাম।
মানে এটা প্রশিক্ষণ কেন্দ্রিক একটা সংগঠন হবে যে অন্যান্য কাজ করবে। যেমন আমি অবাঙালিদের বাংলা শেখাই এবং তাদেরকে আচ্ছা আবৃত্তি শেখাই। যেমন মহারাষ্ট্রের একটি কলেজ আছে বিলে পার্লেতে, ওরা এরকম একটা কোর্স, ওটাও বছর 3-4 হলো, দুটো সার্টিফিকেট কোর্স হয়েছে আর এখন একটা ডিপ্লোমা কোর্স হয়েছে। ওই কোর্সের সিলেবাসটা আমি তৈরি করছি। সার্টিফিকেট কোর্সের ওরা বলেছে সহজ পাঠের 4টি ভাগ করে ওরা, আচ্ছা ওদেরকে তো আমি বলেছি যে আমার কাছে শিখলে তো শুধু বাংলা ভাষা শিখলে হবে না, আবৃত্তিটাও শিখতে হবে। তো ওরা বিভিন্ন কবিতা, রবীন্দ্রনাথের অন্তত সহজ পাঠের যে কবিতাগুলি সেগুলি ভালোই আবৃত্তি করতে পারে এখন, এবং তারাই এখন আবার ডিপ্লোমা কোর্স করছে। তো ওই কাজটাও আমি ভেবেছি ওটাকে ছড়িয়ে দেবো, এবং আমি ছাত্রছাত্রীদেরও বলেছি তারা সুযোগ পেলেই যেন এই ধরনের কাজ করে। বাঙালিরা তো করছেই, বাহ হুম অবাঙালিরা হুম যাদের বাংলায় উৎসাহ আছে তারা যদি বাংলা কবিতা, কেন বাংলা আবৃত্তিটা একটা আলাদা ব্যাপার, সেটা সকলের আগ্রহ আছে এবং তারা উৎসাহী, সেই জন্য এটা করছি। খুবই আর এই যে প্রশংসনীয় উদ্যোগ, কারণ বিভিন্ন জায়গায় এখন বাঙালিদের এই যে আপনি হ্যাঁ উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এবং যেটা এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে যে অপাবৃত নামটা শুধুমাত্র আপনার যে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী ছড়িয়ে আছে সেই অর্থে উন্মুক্ত নয়, আপনার কাজের ক্ষেত্রেও কিন্তু অপাবৃত নামটা কাজের বেশ ক্ষেত্রে উন্মুক্ত। মানানসই। হ্যাঁ হ্যাঁ কারণ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, বিভিন্ন বিষয় হ্যাঁ, নিয়ে ধন্যবাদ। বাচনিক শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। হ্যাঁ, আরেকটা বিষয় আমি চিন্তা করলাম, আমি দীর্ঘদিন তো একজন মানুষ সারা জীবন কাজ করতে পারে না, তো আমি সেজন্য ভাবলাম লিখে যাই। তো বড়দের আবৃত্তি প্রশিক্ষণের উপর বইটা 2023-এর বই মেলায় প্রকাশিত হয়েছে, আমার কবিতার দুখন। আর তখন বললো যে ছোটদের জন্য লিখুন, কারণ বড়দের যেভাবে মডুলেশন শেখানো যায় ছোটদের যায় না, ওদের গলাটাই হুম তৈরি হয় না, হুম ওদেরকে ছন্দ ওইভাবে দলবৃত্ত কলাবৃত্ত ভাবে বলা যায় না, ওদেরকে তালি দিয়ে শেখাতে, এই যে ব্যাপারটা তখন আমার মাথায় ঢুকিয়ে দিলে এরা। এই বছর ওই হুম ছোটদের জন্য বইটাও বেরিয়ে গেছে, এবং আচ্ছা আমি নিজেও একটু লিখি। সেই সব কবিতাগুলোও কিভাবে আবৃত্তি করতে হবে পদ্ধতি সহ একটা বই বেরিয়েছে। এই কাজটা। আর একটা ওই প্রাথমিক বিদ্যালয়ে যে কাজটা, সেটা বাসন্তী বলবে, হ্যাঁ ওটা আমরা পরে আসবো। হ্যাঁ আমরা আমার পরে প্রত্যেকটি আসবে। বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। হুম, আহ হুম। অমিতাদি, তোমার সঙ্গে তো এর আগে আমার কথা হচ্ছিল, তো তুমি কি ভাবছো বলো? এই যে এত পর্যন্ত শুনলে তোমার কি মনে হচ্ছে, হ্যাঁ, বা আমি তোমার কিছু জানার আছে কিনা? পুলকদার কাছে একটা জিজ্ঞাসা আছে যে আপনার দলের কি কোনো লোগো আছে? হ্যাঁ আপনার দলের কি কোনো লোগো আছে? হ্যাঁ, লোগোটা তো প্রথমে দেখালো বোধহয়, লোগোটা তো আছে, অপাবৃত হ্যাঁ লেখা একটা। আচ্ছা, লোগোটা আমরা দেখানো লোগোটা হয়েছিল। আরেকটিবার দেখবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে বই, তার হুম, সামনে মাইক্রোফোন আছে এবং সেই হ্যাঁ তার মাধ্যমে ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে আচ্ছা, যাচ্ছে, শব্দ তরঙ্গ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। হুম। এই এই লোগোটি নির্মাতাটাকে হ্যাঁ নির্মাতাকে হ্যাঁ হ্যাঁ এই যে লোগোর নির্মাতাকে কে হ্যাঁ, কে লোগোর তৈরি করেছে তৈরি নির্মাণটা, লোগোটা? করেছে বা হ্যাঁ আমি বলছি, আমার হায়দ্রাবাদে এক ছাত্রী আছে হৈমন্তী চ্যাটার্জি, ওর সঙ্গে আচ্ছা, আমি আমি এক একটা বিষয় এক একজনের সঙ্গে আলোচনা করি, ওর সঙ্গে আলোচনা করতে করতে ও বললো যে আমার একটা ভাবনা এসেছে স্যার, আমি এটা করছি। তো এটা আমাকে যখন দেখালো, আমি বললাম হুম, একেবারে এক কথায় অ্যাকসেপ্টেড, এটাই হবে। তো ওইটাই বাহ নির্বাচিত হয়ে গেল। আচ্ছা। এই লোগোর অর্থ কি? মুক্তি, হ্যাঁ মানে এই মুক্ত। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ লোগোর অর্থ, হ্যাঁ এই লোগোর অর্থটা কি? হ্যাঁ, অর্থটা হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি, আহ হুম, একটা মাউথপিস রয়েছে এবং একটা হুম, বই রয়েছে। সেই বই থেকে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ কিছু পড়ছেন তো, এবং সেই হুম তার ভেতর দিয়ে শব্দ তরঙ্গ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর অপাবৃত আছে, নজর রাখছে সেই তার দিকে, সেজন্য চারদিকে একটা ওয়াল দিয়ে সেখানে অপাবৃত আছে, সেগুলোকে ধরার চেষ্টা করছে। আমরা নানান কিছু ধরার চেষ্টা করছি, যেমন কর্মশালার কথা যতীন দাদা বলবেন, আমরা সবকিছুই একটা কিছু করার চেষ্টা করছি, যে কাজের মধ্য দিয়ে আমরা কিছু শিখবো আর কি। বাহ। তাহলে অপাবৃতর এখনকার ঠিকানা কি, কোথায় অবস্থান করছে অপাবৃত? অবস্থান ভাটপাড়া। ভাটপাড়া। হুম ভাটপাড়া, আচ্ছা, মানে আহ ভাটপাড়া বলতে নৈহাটি হ্যাঁ হ্যাঁ ভাটপাড়া, তাই তো? হ্যাঁ, আচ্ছা নৈহাটি কাকিনাড়ার মাঝখানে, আহ হ্যাঁ। এটা। অপাবৃতর কি এটাই আপনাদের রেজিস্ট্রেশন ঠিকানা আছে? মূল? হুম হ্যাঁ। হ্যাঁ বলুন। অপাবৃতর কি রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন না, আছে? রেজিস্ট্রেশনটা আচ্ছা হয়নি ওটা। আচ্ছা আচ্ছা। তো আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা কি কারোর আবৃত্তি শুনে নেবো একটু? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সকলেই আবৃত্তি করবে ওরা। হ্যাঁ প্রথমে
প্রথমে রাখি আবৃত্তি করুন। এরা আমার বেশ। লেখাই আবৃত্তি করুন, আমার লেখা কবিতাই আবৃত্তি। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ, স্যারের লেখাই আমি একটা পড়ছি। স্যারের লেখা পড়তে আমার ভীষণ ভালো লাগে। মানে একটা সবসময় একটা সুন্দর একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকে সেইটার জন্য। আমি স্যারের লেখাই একটা একটা পড়ছি। শুধু আর একবার, শুধু আর একবার সমুদ্র মন্থন হোক, শুধু আর একবার। না হয় আমি নীলকণ্ঠ হব, হাতে তুলে নেব বাঁশি। অনেক গভীরে গিয়ে দুটো কৌটো তুলে আনো তোমরা, একটা হিংসার, অন্যটা বিশ্বাসের। ছোটবেলায় ইঁদুরের গর্তে পড়ে যাওয়া দাঁত যেমন ফেলেছি, সেভাবেই পুঁতে দেব হিংসার কৌটো, কোনো দিন যেন বেরোতে না পারে। আর বিশ্বাসের কৌটো খুলে ওড়াবো প্রজাপতি, ফলে ফুলে ভরে যাবে পৃথিবী। তোমাদের মুখে সত্যিকারের হাসি দেখবো, কষ্টের নয়, দুঃখের নয়, বানিয়ে তোলাও নয়। না হয় আমি নীলকণ্ঠ হব, হাতে তুলে নেব বাঁশি। শুধু আর একবার সমুদ্র মন্থন হোক, শুধু আর একবার বাঁচার চেষ্টা করি আমরা। ধন্যবাদ। বাহ বাবা, অপূর্ব। সবাইকে শুভ পুলকবাবুর সন্ধ্যা লেখার জানাই। সঙ্গে আমরা পরিচিত হলাম, অসম্ভব ভালো। আচ্ছা, একটি এখানে এসছে সাংকেতিক চিহ্ন সহ লোগোটি ভারী সুন্দর। হ্যাঁ, লোগোটি খুব সুন্দর, এবং এই বিষয়ে জানাই যে কথার বাড়ির কাছে কিন্তু এখন 21টি দলের লোগো সংরক্ষিত রইল। 21টি দলের ইতিহাস সংরক্ষিত রইল এবং লোগো সংরক্ষিত রইল। কথার বাড়ির ইউটিউব চ্যানেলে গেলেই যে কোনো দলের সম্বন্ধে জেনে নেওয়া যাবে। এখনো পর্যন্ত যে দলের মুখোমুখি আমরা যে সমস্ত দলের মুখোমুখি হয়েছি বা তাদের ইতিহাস শুনেছি, যে কোনো প্রয়োজনে যে কোনো দলের কথা জেনে নেওয়া যাবে। আচ্ছা, পুলকদার কাছে আরেকটুখানি জেনে নিয়ে আমরা তারপরে রাখির কাছে যাব। যে এই যে এত বছর ধরে আপনার কর্মকাণ্ড চলছে, তা এই পুরনো ছাত্রদের মধ্যে কেউ, আপনি তো বিভিন্ন আদর্শ নিয়ে এগিয়ে চলেছেন, আপনার অনেকগুলো লক্ষ্য থাকছে কাজের ক্ষেত্রে, যেরকম ভাবে আপনি এগোচ্ছেন শুনছি আপনার কথা। তো সেক্ষেত্রে পুরনো কোনো ছাত্র আপনার আদর্শ নিয়ে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান করেছে বা অন্য অংশে হয়তো সে কাজ করছে, সেইভাবে এরকম কি কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, এরকম এটার জন্য আমাকে বাংলাদেশে যেতে হবে, কারণ বাংলাদেশে যশোরে আমি 2010-এ একটা ওয়ার্কশপ করেছিলাম 3 দিনে। আচ্ছা, ওটা দুবেলা করেই হতো, সকালেও হতো বিকেলে হতো, মানে ছটা ইয়েতে পর্যায়ে ওটা সময়ে ওটা হয়েছে, সকালে বিকেলে করে 3 দিন। সেই সময় জাহিদুল জাদু বলে একটি ছেলে, ও ওখানে এসেছিল। তারপর আমি আবার যখন 2023-এ গেলাম যশোরে, প্রায় 13 বছর পরে দেখি জাদু আবার এসছে, মানে আরো অনেকে এসছে। বললাম যে গতবারই ছিলে, সেরকম কেউ আছো? বললো আছে। তো ওর নিজে একটা সংস্থা করেছিল ব্যঞ্জন যশোর তার আগেই, কিন্তু এখনো আমার সঙ্গে যোগাযোগ রাখে, যে কোনো ব্যাপারে পরামর্শ নেয়, এবং ওর সংগঠন আছে, ওর আবৃত্তির সংগঠন আছে, ওর ছাত্রছাত্রীদের শেখায় এবং আমাকে গুরু বলে মানে। সুতরাং আমার জন্যই যে প্রতিষ্ঠান তৈরি করেছে সেটা বলবো না, কিন্তু এরকম একজন ছাত্র, পুরনো ছাত্র, যে এই ধরনের সাংগঠনিক কাজের মধ্যে রয়েছে। আর আমার এদেশে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমার এদেশের ছাত্রছাত্রীদের মধ্যে এখনো সময় হয়নি, মানে এরা যারা এখন মানে শিখছে বা এদেরকে বছর 3-4 বা 4-5 বছর ধরে কাজ চলছে, তাদের মধ্যে থেকে হবে, আমি সম্ভাবনা দেখেছি, তা বলি না সামনাসামনি, কিন্তু কারো কারো ভেতরে সে ক্ষমতা আছে এবং তারা সেটা করবে। তবে আমার কাছে শেখার আগের থেকেই শেখাচ্ছে এমন 2-4 জন ছাত্র, যেমন রুমান চক্রবর্তী আমার কাছে এখন শেখে, সে ইতিমধ্যেই আগের থেকেই শেখাতো। তারপরে আরো ওরা বলে যে আমরা আপনার কাছে শিখে আরো একটুখানি শেখানোর ব্যাপারে একটু সাহসী হচ্ছি। তো ওরা আগেই সংগঠন করেছে, কিন্তু আমার শেখানোর পরে মানে শেখানোর প্রতিষ্ঠান এখনো পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, বাবা। তো আমরা রাখির কাছ থেকে একটু শুনবো সাংগঠনিক কাজ নিয়ে, কিভাবে সংগঠন চলছে সেই সমস্ত বিষয়গুলো রাখি আমাদের বলবেন। হ্যাঁ হ্যাঁ, সাংগঠনিক কাজ বলতে
আহ স্যার যে মানে বিভিন্ন কোর্স গুলো করাচ্ছেন আর কি আমাদের, মানে আমি এই অপাবৃতর সাথে যুক্তই হয়েছি আবৃত্তি বোদ্ধা একটা কোর্সের মাধ্যমে আর কি। স্যার যখন এটা শুরু করলেন একদম প্রায় শুরুর লগ্নেই আর কি, তো তখন থেকে আমি এটার সাথে যুক্ত অপাবৃতর সাথে। তো মানে স্যারের যেটা সবচেয়ে মানে ভালো লাগে আমার, এবং মানে স্যারকে শ্রদ্ধাও করি ওই জন্য, এই যে স্যারের শেখানোর ধরনটা আর কি, যেমন মানে ছন্দটাই মূলত বিষয় থাকে, কিন্তু তার সাথেও যে স্বরক্ষেপণ, স্বরস্তর কি হবে, একটা কবিতাকে আবৃত্তি করে তোলার জন্য, আবৃত্তি যোগ্য করে তোলার জন্য যে যে দিকগুলো আর কি দেখতে হবে, তো সেই বিষয়টা। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে মানে স্যার যেভাবে শেখান, মানে আমরা শিখছি কিনা সেটার দিকে স্যারের ভীষণ নজর আর কি। মানে পুরো কবিতাটা কিভাবে নির্মাণ করবেন, বোর্ডে পুরো ছন্দ একদম অর্ধজ্যোতি পূর্ণজ্যোতি দেখিয়ে, তারপরে সেটা যদি কেউ বুঝতে না পারলো তার আবার মানে সেটা স্ক্যান করে আবার আমাদের প্রিন্ট আউট পাঠান, ছবি করে পাঠান, ভিডিও দেন, অডিও দেন। তো এইভাবে আর কি স্যারের সাথে যুক্ত হওয়া এবং স্যারের এই কাজের ধরনটা দেখে আরো মানে স্যারকে শ্রদ্ধা করা। তো তারপরে যেটা শুরু হলো আবৃত্তি বোদ্ধায় বিভিন্ন কবির কবিতা, তাদের বিভিন্ন ছন্দের কবিতা, সেই নিয়ে শুরু হলো, এবং ওই কোর্সটা অসাধারণ কোর্স। ওই কোর্সটা 4টে হয়েছে, 4টে ব্যাচ আচ্ছা। হয়েছে। হ্যাঁ, মানে 4টে ব্যাচের কোর্সটায় হয়েছে। মূলত কিভাবে আবৃত্তি করবেন সেইটার গাইডলাইন দিচ্ছেন স্যার, তাই তো? একদম, সেক্ষেত্রে কি খালি হ্যাঁ, আপনাদের কোনো এবং মূলত ছন্দ মানে যেটা ছিল আর কি, আমারই ছিল, আমারটা আমি বিশেষ করে বলতে পারি যে ছন্দ থেকে বেশ একটু মানে সন্তর্পণে দূরে থাকার চেষ্টা করতাম। তো এই যে ছন্দটাকে এত সহজ করে দিয়েছেন স্যার, হ্যাঁ খুব যে আচ্ছা, ভালো শিখেছি, মানে হ্যাঁ অনেকটাই শিখেছি, বুঝতে পারি, করতে পারি কতটা জানি না, এটা স্যার বলতে পারবেন। তো মানে এই যে ছন্দটাকে আপন করে নেওয়া, ছন্দ তো জানতেই হবে আবৃত্তি করতে গেলে, তো সেই বোধটা তৈরি হওয়া সেটা সম্পূর্ণ মানে স্যারের ইয়েতে, স্যারের সংস্পর্শে এসেই বুঝতে পেরেছি যে ছন্দটা কিভাবে আর কি করতে হয়। মূলত ছন্দ থাকে, তারপরে হুম, মানে বাকিগুলো তো থাকেই আর কি, স্বরস্তর, স্বরক্ষেপণ সমস্তটা নিয়ে, মডুলেশন কিরকম হবে একটা কবিতার, কোথা থেকে ধরলে ভালো হবে, পুরোটাই আর কি উনি করেন। আর আরেকটা যেটা মানে বিভিন্ন মানে আবৃত্তি বোদ্ধা যে কোর্সটা ছিল, সেটা ছিল বিভিন্ন কবির বিভিন্ন ছন্দের কবিতা নিয়ে। এবার আচ্ছা, যেটা হলো স্যারের, হ্যাঁ স্যারের যে ভাবনাগুলো চলে সেগুলো আর কি শ্রদ্ধা করার মতোই। তারপরে স্যার যেটা শুরু করলেন এবার কবিদের নিয়ে, মানে তারপরের যে কোর্সটা আমরা করলাম সেটা আবৃত্তি নিপুণ, সেটা কাজী নজরুল ইসলামের কবিতা, বিভিন্ন ছন্দের কবিতা নিয়ে। মানে তাতে কি আচ্ছা, হলো এবার, হ্যাঁ এবার মানে নজরুলের সব কবিতা তো পড়ে ওঠা সম্ভব হয়নি, বা কোনটা পড়বো সেটাও সবসময় ইয়ে থাকে না। হুম, তো সেখানে সেই কবিতাগুলো নির্বাচন করা এবং কাব্যগ্রন্থগুলো সম্বন্ধে বলা। তো আবৃত্তি নিপুণটা সেভাবে আমরা কাজী নজরুলের কবিতা নিয়ে করলাম। এখন আমাদের যেটা চলছে আবৃত্তি কুশলী, তো সেটা রবীন্দ্রনাথের বিভিন্ন ছন্দের কবিতা নিয়ে, বিভিন্ন কাব্যগ্রন্থের বিষয় নিয়ে, বিভিন্ন বয়সের কবিতা, সেগুলো সবই স্যার বলে দেন, মানে আচ্ছা। কোন বয়সে লেখা, সেই ব্যাখ্যাগুলোও হয় আর কি, কোর্সের মধ্যে সবটাই ইনভলভ থাকে। তো এর কথার বাড়িতেও পরবর্তীতে যে তো চর্চাটা আমরা দেখি, কথার বাড়িতেও দশক ধরে ধরে আহ এখানে আবৃত্তির যে চর্চা হয়, কবিতার যে হ্যাঁ হ্যাঁ চর্চা বলবো, আবৃত্তির থেকেও হ্যাঁ কবিতার হ্যাঁ যে চর্চা হয়, সেটা কিন্তু ওইভাবে হয়। আপনাদের আরো হুম হুম সূক্ষ্ম দিকগুলো আরো আর কি বিভিন্ন কোর্সের মাধ্যমে স্যার করছেন। তো একদম সেক্ষেত্রে একদম হ্যাঁ বলার ক্ষেত্রে কি আপনাদের কোনো মানে বুঝে যে বলা কোনো কবিতা, সেটা তো হুম হুম নিজের মানে আবৃত্তি করছেন যখন, তখন তো নিজের বোধ থেকেই তো করছেন, মানে স্যার সমস্ত ব্যাকরণগত দিকগুলো একদম, হ্যাঁ আপনাদের সামনে সেটা তো তুলে নিজের ধরছেন। বোধটা তো থাকতেই হবে। হুম, হ্যাঁ আবৃত্তি করতে গেলে মানে একটা কবিতাকে আবৃত্তি করতে গেলে তারপরে মানে সেটা তো 100 বার মিনিমাম পড়তে হয় আগে, তবেই হুম, সেটার মধ্যে ঢোকা যায়, আত্মস্থ করতে হয় তার বিষয়টা, না হলে তো করা মুশকিল। তো একদম। বাকি তো হ্যাঁ বাকি জিনিসগুলো তো স্যার বলেই দেন মোটামুটি। স্যারের তো যে বইটাও আছে ওই অর্ধ শতাধিক কবিতা নিয়ে,
এখানেও স্যার পুরো ব্যাখ্যা করে দিয়েছেন, মানে কবিতা ধরে ধরে বলে দিয়েছেন আর কি। সেটাও আচ্ছা একটা অসাধারণ, হ্যাঁ হ্যাঁ, সেটাও স্যারের, মানে স্যারের এই যে চেষ্টাটা না, যে যাতে মানে আমরা করতে পারি, আমরা শিখতে পারি, আমাদের শেখানোর জন্য মানে তিনি সম্পূর্ণ সময়টা দিচ্ছেন তার। তো সেইটা একটা, মানে সেটাই একটা শিক্ষণীয় বিষয়। তার ছাত্রছাত্রীরা পরবর্তীতে যাতে ঠিক মতো, হ্যাঁ মানে একদম ঠিক মতো ছাত্রছাত্রীরা করতে যাতে পারে, ঠিক হ্যাঁ হ্যাঁ মতো বুঝে যাতে কবিতাকে যাতে হ্যাঁ হ্যাঁ, আবৃত্তিযোগ্য মানে করে তুলতে হ্যাঁ পারেন হ্যাঁ পারি আর কি। সেই এবং চেষ্টাটা উনি সকলের কাছে করছেন। শোনা, হ্যাঁ প্রত্যেক ক্লাসে আর কি আমরা যা শেখাচ্ছেন সেটা সম্পূর্ণ আবার শোনেন সবার কাছ থেকে, প্রত্যেক জনের কাছ থেকে। তো হ্যাঁ, এবং এটা এর আপনাদের কি পরবর্তীতে মূলত অনলাইনেই ক্লাস চলে? অনলাইনে ক্লাস হচ্ছে আপাতত। আচ্ছা আর আচ্ছা এই প্রত্যেকটা কোর্সের পরে যেটা হয়, স্যার আবার একটা অনুষ্ঠান করান আর কি সবাইকে, অনলাইন একটা লাইভ অনুষ্ঠান হয় প্রত্যেকটা কোর্সের পরেই হয়। কোর্সের মাঝখানেও হয়েছে আমাদের অনুষ্ঠান, হুম, লাইভ অনুষ্ঠান বিভিন্ন পেজ থেকে বা গ্রুপ থেকে। আচ্ছা পরবর্তীতে স্যারের যেটা মানে ইয়ে আছে, সেটা হচ্ছে শ্রী মধুসূদন দত্তের কবিতা নিয়ে হবে, তারপরে কবি জীবনানন্দ দাশ, মানে এগুলো প্ল্যানে আছে আর কি পরবর্তীতে। তো এবং এই যে যে জায়গাটা আমি জানতে চাইছি, এই যে আপনাদের হুম একটা পদ্ধতিতে আপনারা শিক্ষা নিচ্ছেন, এটা কি হুম হুম আপনাদের যে কোর্সের মধ্যে দিয়ে ধরুন নিয়ে যাচ্ছেন স্যার, সেখানে তো নির্দিষ্ট কিছু কবিতার উপরে কাজ হচ্ছে, তো এইটা কি আপনাদের সাহায্য করছে বাইরের যে কোনো কবিতা দেখে সেইটাকে আমি কিভাবে অবশ্যই বলবো, সেই জায়গাটা আপনারা কতটা উপকৃত হচ্ছেন? অবশ্যই, মানে ভীষণভাবে সেই উপকৃত হচ্ছে। মানে যেভাবে কবিতার ব্যাখ্যাগুলো হয় সেটা, মানে আমি কি জানতে চাই সেটাও তো জানতে হবে, মানে আমার জানার জায়গাগুলো কোথায় কোথায় আছে। হ্যাঁ, যে একটা কবিতা আমি মানে কোথা থেকে বলবো, কেমন করে মানে বলবো, এবং আমাদের সেইটা শিক্ষাগুলো মূলত চরিত্র, একটা, হ্যাঁ আমাদের শিক্ষাগুলো মূলত একটা জায়গায় আমরা আটকে থাকি, যে আমরা যা শিখছি সেটাকে সবসময় প্রয়োগ করে উঠতে পারি না, মানে অ্যাপ্লিকেশন হুম হুম কিভাবে হবে সবসময় আমাদের সেটা আর কি, সেই বোধটা তৈরি হয় না অনেক সময় আর কি, হ্যাঁ অনেকে হ্যাঁ যাদের তৈরি হয় তো খুবই ভালো। তো সেই জায়গাটা আমি জানতে চাইছি যে আপনাদের এটা হ্যাঁ কতটা হ্যাঁ, সেইটা তো উপকৃত। ওই প্রয়োগ শিল্পটাই আর কি স্যার মূলত শেখান, মানে কবিতাটাকে নিয়ে আমি কিভাবে ভাববো হুম সেটাও আর কি, মানে হ্যাঁ, যে আমার সকালের কথা বললে আমি কিভাবে বলবো, আমি রাতের কথা বললে, সন্ধ্যার কথা বললে কিভাবে বলবো, হ্যাঁ তখন আমার স্বরস্তর কোথায় থাকবে, কিরম থাকবে, সেইটা যে ভাবতে হবে, সেই ভাবনাটা স্যারই ভেবে দেন, মানে ভাবানোর চেষ্টা করছেন আর কি, যাতে আমরা ভাবতে পারি, এই শিক্ষাটা আর কি, যে এই এই জায়গাগুলো তোমাকে ভাবতে হবে একটা কবিতাকে আবৃত্তি নির্মাণ করতে গেলে। করতে গেলে হ্যাঁ অত্যন্ত প্রশংসনীয় কাজ করছেন স্যার। ভীষণ ভীষণ, অত্যন্ত, হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি একজন একদম, ছাত্রী যখন এত সুন্দর করে বলছেন তখন বুঝতেই পারছি হ্যাঁ যে হ্যাঁ। কারণ সবসময় তো আমরা ওইটাও বুঝতে পারি না যে আমরা কি নিয়ে ভাববো, কোন জায়গাটা। হুম আমি একটা হুম কবিতা নিয়ে বসলাম, তারপরে এবার আমি পড়লাম, হয়তো তার একটা মানে আমার কাছে বেরোচ্ছে, কিন্তু বাকি যে ভাবনাগুলো, একটা চরিত্র সে আমার কাছে আছে না দূরে আছে, আমি দূরে থাকলে তখন সেটা কিভাবে বলবো বা কি করবো, এই ভাবনাগুলো, এগুলো যে ভাবতে হয় একটা হুম হুম আবৃত্তি নির্মাণ করতে গেলে, সেই ভাবনাগুলো তো মানে হুম। স্যার আর কি মাথায় দিয়েছেন যে এগুলো নিয়ে ভাববে আর কিভাবে কি। কিভাবে ভাবতে হবে হ্যাঁ, আর কি, কিভাবে কিভাবে ভাবতে ভাবতে হবে হবে, সেইটা। কোন কোন জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। তো একদম। সেইগুলো, এই সবগুলো তো স্যারের কাছে শিখেছি অবশ্যই। আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলেছি। আজকে 13ই হ্যাঁ, এপ্রিল 2024 শনিবার, চলছে সংস্কৃতির বঙ্গদর্শনের পর্ব 21। সঙ্গে রয়েছেন ভাটপাড়া অপাবৃত। অমিতাদি বলো তোমার কি জানার আছে? আমি আরেকটা কথা আমি পুলকদার একটু কাছে বলি, একটু জানতে ইয়ে চাইবো করলাম। যে হ্যাঁ, বলুন। আপনার প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বা স্মরণীয় ঘটনা কিছু আছে কি, সেটা জানতে চাইছি, কোনো উল্লেখযোগ্য ঘটনা বা না, স্মরণীয় আমার কাছে ঘটনা। আমার কাছে জানতে চাইছেন? হ্যাঁ, আমার কাছে আপনার আপনি তো আমার প্রতিষ্ঠানের কর্ণধার, আপনার হ্যাঁ অনেকটা প্রতিষ্ঠানের, হ্যাঁ সময়ের প্রতিষ্ঠানের বিস্তার। সবচেয়ে সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে 13ই এপ্রিল রাত্রি 9টা এই কথার বাড়িতে আমরা যে অনলাইনে অনুষ্ঠান করছি, আমার কাছে এটাই সব থেকে স্মরণীয়। এর থেকে আমরা বাহ, বড় সম্মানিত, বাহ, উল্লেখযোগ্য ঘটনা খুব আর ভালো কিছু লাগে। ঘটেনি। আমরা সম্মানিত। আমরা এবারে একটু শুনবো আপনাদের বিভিন্ন আহ, কাজ আপনারা করে যাচ্ছেন, যে আবৃত্তির কর্মশালা করছেন বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে। তো হুম। সেই বিষয়ে বলবেন আমাদের কাছে বাসন্তী দি।
তো বাসন্তীদির কাছে একটু যাব এবং শুনবো যে শুরু কিভাবে এবং কিভাবে কাজ করছেন আপনার। হ্যাঁ, নমস্কার। উপস্থিত সকল গুণী ব্যক্তিবর্গকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। স্যারকে জানাই প্রণাম। উনি শুধু আমার মানে এই যে আবৃত্তি গুরুই নন, উনি আমার প্রাক্তন শিক্ষকও বটে। মানে উনি যে স্কুলে পড়াতেন আমি সেই স্কুলের ছাত্র। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমি অনেক ছোটবেলা থেকেই স্যারকে চিনি। স্যারের শিক্ষণ শৈলী সম্পর্কে আমি পূর্ব থেকে অবগত ছিলাম। তারপরে স্যারের যে আবৃত্তি সম্পর্কে যে শিক্ষণ প্রক্রিয়া, এটা তো রাখি পাল চৌধুরী পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিল। তো আমি স্যারের কখনোই আবৃত্তি করিনি। স্যার আমার পরিচিত বলেই স্যারের কাছে শিখতে গেলাম। শিখতে গিয়ে দেখেছি শুধু আমি নই, এরকম অনেক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা এসেছেন এবং স্যারের কাছে খুব সুন্দরভাবে শিখছেন এবং তারা খুব সুন্দর পারফর্ম করছেন, মানে খুব ভালো। তো এটা দেখে আমি তো মুগ্ধ হলাম যে দারুণ ব্যাপার। তো স্যারের একটা বই গত 23 বুক ফেয়ারে বেরোলো, আমার কবিতার ভুবনে, ওটাও আমি নিয়েছি। বড়দের আবৃত্তি সম্পর্কে লেখা, আবৃত্তি স্যার তেমনিতে লেখেন, শান্তিনিকেতনের পেজে লেখেন আবৃত্তি চর্চা সম্পর্কে। তারপরে এই বইটাতে ভীষণ মানে উপকৃত সবাই যারা আর কি শিখছে, সেই শিক্ষার্থীরা যারা শিখতে চায় তারা খুবই উপকৃত, আমিও উপকৃত। তো তারপর আমাদের অনেকেরই মনে হলো যে এটা তো বড়দের, একটা ছোটদের মানে শিক্ষণ শৈলী সম্পর্কে যদি স্যার কিছু লেখেন তো ছোটরা একটু উপকৃত হয়। এই মর্মে স্যার আবার এই 24 সালের বইমেলাতে আর একটা ওই ছোটদের উপরে একটা বই লিখেছে, আবৃত্তি মানেই মজা, এই বইটা। আর আমার কবিতার গুণে এটা তো বড়দের, হ্যাঁ সব এটা এবার বের করেছেন। আর এইটার মধ্যে রয়েছে শিক্ষণ শৈলী ছোটদের। তাছাড়া অর্ধ শতাধিক কবিতার বই, কবিতা যেটা রয়েছে তাতে প্রত্যেকটা, এটা রাখি পাল চৌধুরী বলেছে, কবিতা পুঙ্খানুপুঙ্খ ভাবে আবৃত্তি কৌশল সুন্দরভাবে স্যার বলে দিয়েছেন। এসব তো হলো। তো আমি স্যারকে একটা প্রস্তাব রাখলাম যে স্যার আপনি তো লিখলেন, বই সবই করলেন, তো আমার মনে হয় যে আমাদের এই বাচিক সংস্থা যদি স্কুলে গিয়ে আবৃত্তির ক্লাস আপনি একটু নেন, তাহলে বোধহয় মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট উপকৃত হবে। এই প্রস্তাবটা আমি প্রথমে দিই, স্যার সেটা গ্রহণ করলেন। প্রথম স্যার আমার স্কুলে গেলেন, আমি তখন টিআইসি ছিলাম। আমার স্কুলে রাজেন্দ্রপুর, নৈহাটি রাজেন্দ্রপুর বিনাপানি এপি স্কুলে গেলেন স্যার। উনি 2023 1 সেপ্টেম্বর শুক্রবার উনি গেলেন। আর সিংহমামা বই মেলাতে স্যারেরই লেখা একটি কবিতা উনি শেখালেন। আমাদের স্কুলের শিক্ষার্থী বৃন্দ সবাই খুব উৎসাহ নিয়ে কবিতাটা আবৃত্তি শিখলো এবং পরে ওটাকে ওরা মানে ওটা নিজেরা পড়ে সেটা আমি স্যারকে পাঠিয়েছি, খুব সুন্দর, খুব উৎসাহী। এবং আমি আমার আমি পার্শ্ববর্তী স্কুলগুলোর হেড টিচার টিআইসিদের উৎসাহিত করলাম। সেখানে স্যারকে অনেকেই আমন্ত্রণ জানালো। এইভাবে স্যার আমার আশেপাশে মানে এটা কোনো কি ক্লাস বেঁধে দেওয়া ছিল যে এই ক্লাস থেকে এত ক্লাসের ছাত্রছাত্রীরা এখানে অংশ নেবে বা কিছু, এরকম কি কোনো ব্যাপার ছিল? মিনিমাম যারা কথা বলতে পারে এই 7-8 বছরের থেকে। আচ্ছা, প্রাথমিক স্কুলে হ্যাঁ মোটামুটি আমি বলি ওই 1 2 2 3 4 থাকতো, হয়তো 1 করলো না, এরকম একটা ম্যাক্সিমাম স্টুডেন্টই পার্টিসিপেট করতো।
তো কলকাতায় আমার এক ছাত্রী সুপর্ণা ঘোষ, ওর স্কুলে গেলাম, ও আবার ক্লাস ওয়াইজ করলো, ওটাতে কোনো অসুবিধাই হলো না, বিভিন্ন ক্লাসে চলে গেলাম। আর একসঙ্গে যেটা বাসন্তী স্কুলে হয়েছে একসঙ্গে, তো সব বাচ্চারাই বসেছে, কোনো অসুবিধা হয়। সিংহ মামা বই লিখেছে, ওই হ্যাঁ ওই কবিতাটা ওদের শিখিয়েছে। হ্যাঁ। ভাস্করের স্কুলেও বোধহয় একসঙ্গে হয়েছে, 200 স্টুডেন্ট একসাথে করেছে ভাস্করের স্কুল। আচ্ছা তারপরে জেঠিয়া, হালিশহরে জেঠিয়া প্রাইমারি, দৌগাছিয়া বিদ্যার্থী ভবন, দৌগাছিয়া বিদ্যানিকেতন, জোনপুর বিধান স্মৃতি বিশ্ববিদ্যালয়, স্যারের ওই ডিভিসি লেফট ব্যাংক স্কুল, মাইথান, গড়িয়া সারদা শিশু তীর্থ, ফুলিয়া বিদ্যাসাগর বিদ্যাপীঠ, ফুলিয়া শিক্ষানিকেতন, ওটা হাই স্কুলের স্কুল, অনেক স্কুলে স্যার গেছে। খুব স্যার খুব মানে ওখানে সবাই খুব আগ্রহ সহকারে, এবং স্যারের এবং কি হয়েছে ওখানের যা টিচার রয়েছে তারা স্যারের লেখা যে আবৃত্তি মানেই মজা, ছোটদের যে আবৃত্তি ক্লাসের যে বইটা, এই বইটা অনেক টিচারে কিনেছেন কেন, যে তারা বলতে চাইছেন যে আমরাও শিখাতে পারবো আমাদের শিক্ষার্থীদের এ ব্যাপারে, এবং অনেক আগ্রহী। ভোটের পরে আবারও হবে, মানে এই কাজগুলো অনেকেই 10-12টা স্কুলে অলরেডি হয়ে গেছে স্যারের এই মানে প্রশিক্ষণ শিবির, আরো হবে ভোটের পরে। আপনি যেহেতু স্কুলে রয়েছেন এবং আপনার স্কুল থেকে শুরু হয়েছে, তো আপনি সেক্ষেত্রে কি লক্ষ্য করছেন? এই যে প্রশিক্ষণ শিবির হলো, তারপরে ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাড়াটা কিভাবে মানে সেটা তারা চর্চার দিকে আরো এগিয়ে গেল কি? মানে এই ধরনের কোনো পরিবর্তন কি আপনি লক্ষ্য করছেন? একদম করছি, ভীষণ ওরা খুব খুশি, এবং অভিভাবিকা বৃন্দ পর্যন্ত খুবই খুশি। ওরা আবার বলছে স্যার আবার কবে আসবে, মানে এটা একটা শিক্ষার অঙ্গ, এটা তো শিক্ষারই একটা অঙ্গ, ওদের তো ভালো লাগছে। এটা শিশুদের কি উচ্চারণ, শব্দ সম্পর্কে, ভোকাবুলারি, মানে সবই তো, মানে এটা তো চাইছি, সবাই চাইছে। মানে এখানে আর যে আমাদের লক্ষ্য তো এটা নয় যে শুধুমাত্র ভাটপাড়া নৈহাটি, আমরা চাইছি এটা পশ্চিমবঙ্গের সমস্ত মানে এলাকায় এটাকে ছড়িয়ে দেওয়ার আমাদের ইচ্ছা। যেখানে যে অঞ্চলের স্কুলের কথা বললেন, তো আপনারা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছেন, বুঝতেই পারছি বিভিন্ন দিকে আপনারা যাচ্ছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং সেই প্রশিক্ষণের কাজ কি স্যার একা করছেন নাকি স্যারের সঙ্গে আপনারা ছাত্রছাত্রীরাও থাকছেন? যাচ্ছেন, সম্ভব হলে আমিও, যদি স্কুলে তেমন কাজ না থাকে, বা আমি সিএল নিয়েও স্যারের সঙ্গে একবার গেছি। আর তাছাড়া এখানকার সব টিচারই আমার চেনা, সবাই চেনা, মানে আমি যেমন স্যারকে চিনি ওরাও ঠিক তেমন ভাবে স্যারকে চিনে নিয়েছেন। স্যারের কোনো অসুবিধা হয় না, আর আমি পারলে যাই, আমার পক্ষে যদি 2-1টা স্কুলে যাওয়া সম্ভব হয় আমি চলে যাই। আচ্ছা বাসন্তী, আরেকবার ওই ছোটদের আবৃত্তির ক্লাস বইটা আরেকবার দেখাও, কাভারটা ছোট। হ্যাঁ, এই কাভারের যে ছবিটা, এটা হচ্ছে জেঠিয়া হালিশহর স্কুলের, জেঠিয়া স্কুলের ছেলেদের মাঝখানে আমি শেখাচ্ছি এই ছবিটা। এটা ভাটপাড়া জেঠিয়া স্কুলের 181 জন ছিল সেদিন বাসন্তীও গিয়েছিল, বাসন্তী উপস্থিত ছিল সেদিন ওয়ার্কশপে, সেদিন উপস্থিত ছিল। পরের স্কুলের ছবি আছে, আর এটার ভূমিকা লিখে দিয়েছেন, এখানে ওর স্কুলের ছবি আছে। ভবানী প্রসাদ মজুমদার এই বইটার ভূমিকা লিখেছেন, কিন্তু আমি ওনাকে হাতে করে দিতে পারলাম না, কারণ এই বই প্রকাশের বই মেলা শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি চলে গেলেন। মানে এটা আমার কাছে খুব দুঃখের। বই আমি পৌঁছে দিয়েছিলাম। কারণ আমাদের তো সত্যি কথা বলতে কি ক্লাসে যে পড়া হয়, এটা আমাদের আচ্ছা এটা আমাদের স্কুলের ছবি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর স্কুলের ছবিটাও দেখাতে চাইছি। বাংলা ভাষা অবক্ষয়ের যুগে এইটা একটা ভালো উদ্যোগ। পরবর্তী প্রজন্মকে যেটা আমার সব থেকে ভালো লাগছে যে কথার বাড়ির চিন্তার সঙ্গে আমি মিল পাচ্ছি, কারণ কথার বাড়ি থেকে আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে ধনঞ্জয়দার যে বইটি স্বাধীনতার উপরে যে বইটি উনি লিখেছেন, স্বাধীনতা মাতারম, শ্রুতি নাটকের যে বইটা,
তখন আমরা একটা পরিকল্পনা করা হয়েছিল যে বিভিন্ন স্কুলে গিয়ে এই নাটকগুলো, স্বাধীনতার উপর এই নাটকগুলো আমরা করব এবং বাচ্চাদের জানানো আমাদের সেই সময়কার ইতিহাস, কারণ এই বইটাতে অনেক ঘটনা রয়েছে যেগুলো ইতিহাস বইতে পাওয়া যায় না, তার বাইরেও লোকালি প্রচুর ঘটনা ঘটেছে সেই সময়টায়। তো আমরা যদি স্কুলগুলোতে গিয়ে করতে পারি তাহলে ছাত্রছাত্রীরা অনেক বেশি নিজের ইতিহাস সম্বন্ধে সচেতন হবে এবং দেশ সম্বন্ধে তাদের, যেটা আমাদের এখন ভীষণ একটা কি বলবো, একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আটকে থাকছি। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টা ছিল যে বিভিন্ন স্কুলে গিয়ে এই নাটকগুলি করার আর কি। তো আপনাদের এই চিন্তার সঙ্গে আমাদের মিলেছে, কিন্তু তখন একটি বিশেষ কারণবশত আমাদের এই উদ্যোগটি আর আমরা এগোতে পারিনি, তবে আমাদের রয়েছে যে আমরা এগোবো এটা নিয়ে। এবং পরিবেশ নিয়েও, যেমন পরিবেশ ভাবনা নিয়েও যেমন এখন প্রচুর শ্রুতি নাটক লিখছেন ধনঞ্জয় দা, এবং সেটা নিয়েও আমাদের ইচ্ছে আছে যে সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, বড়দের মধ্যেও ছড়িয়ে দেওয়া, যে পরিবেশ সচেতন আমাদের হতেই হবে। তো যেটা আপনাদের সঙ্গে আমাদের ভালো লাগছে, এই চিন্তার মিলটা খুব ভালো লাগছে, যে শুধুমাত্রই আবৃত্তি করা না, শুধুমাত্রই নাটক করা না, যেটা আমরা বলি কথার বাড়িতে যেটা বলা হয় যে সংস্কৃতি মানে শুধু বিনোদন নয়, আন্দোলন। আন্দোলন মানে মনের আন্দোলন, মনকে নাড়া দেওয়ার দরকার। তো সেটা আপনারা অত্যন্ত সুন্দরভাবে করছেন স্যার, এত স্কুলে যাচ্ছেন বাচ্চাদের মধ্যে। আমাদেরও সেই পরিকল্পনা রয়েছে আর কি, যে স্বাধীনতা নিয়ে, পরিবেশ নিয়ে বাচ্চাদের মধ্যে যাওয়া, স্কুলে স্কুলে যাওয়া। তো এটা আমার খুব মিল লাগলো। আমরা মানে আমরাও সচেষ্ট আর কি এটাকে আবার কাজটাকে নিয়ে এগোনো। তো বিশেষ কারণে তখন আমাদের হয়ে ওঠেনি। অত্যন্ত ভালো লাগা একটা বিষয় এটা। স্যারের কাজ আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি তো আমাদের একটা দায়বদ্ধতা সত্যি রয়েছে। বাংলা ভাষাকে একটা মর্যাদায় যে অবনমনটা হতে চলেছে, সবাই ত্রাহি ত্রাহি করছেন, এই অবনমন থেকে আমাদের উচ্চতায় বাংলা ভাষাটাকে পৌঁছে দেওয়া, উচ্চ মার্গে পৌঁছে দেওয়াটা, এটা আমাদের সত্যি একটা দায়বদ্ধতা। আসলে না, এই যে বাচ্চারা এত আনন্দিত হচ্ছেন, তারা তো বই থেকে কবিতা পড়ছে, কিন্তু সেটা তো পুরোপুরি পরীক্ষা ভিত্তিক পড়া হচ্ছে। সেজন্য স্যার গিয়ে যখন পড়াচ্ছেন তখন আলাদাই একটা আনন্দ পাচ্ছেন, এবং তারা আপনাদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে ভীষণ সাড়া পড়ছে তাদের মধ্যে আর কি। তো এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ, অত্যন্ত প্রশংসনীয় কাজ, কোনো বলার অপেক্ষাই রাখে না। ভালোবেসে বাংলা পড়ি, এইটা ভালোবেসে বাংলা পড়ি, এইটাকে মানে পৌঁছে দিতে হবে, এই বার্তাটা পৌঁছে দিতে হবে, ভালোবেসে বাংলা পড়ি। আমরা তাহলে আবার একটু কবিতার আবৃত্তি শুনে নিই। হ্যাঁ, আমাদের যতীন দাস, কার কাছে শুনবো? যতীন দার কাছে শুনুন। হ্যাঁ বলুন। আমি পরে বলবো। হ্যাঁ, তুমি পরে, কারণ তুমি এখন বললে তো, এবার যতীন দা একটু কবিতাটা। আমি স্যারের একটা কবিতা বলছি, শুনতে পাচ্ছেন? স্যারের একটা কবিতা। ট্রেন ছুটছিল, মন ছুটছিল, বই হাতে ছিল কবিতার বই, মন উঠছিল কবিতার সাথে, আকাশ যেখানে রহস্যময়, বাতাস যেখানে শস্য ক্ষেতের ঢেউয়ের সাথে এলোমেলো বয়, পরাগ রেণুর ছোঁয়াটুকু নিয়ে প্রজাপতি বলে আসে এই বেলা, কবিতাও ছোটে তাদের মতোই, কলমটিতে ছুটতেই থাকে। কবির কি আর সাধ্য কুলায়, থামায় ওদের দুর্বার গতি? এই বিশ্বের নাট্যশালায় সকলেই আছে হর্ষে ছন্দে, কবির কলম শিল্পের তুলি, এঁকে যেতে থাকে শব্দে বর্ণে। আনন্দে মনে বেদনায় ঢাকা জীবনের সেই নিত্য ছন্দ, কথা সুর ছবি মিলে যায় যেন, শেষের টানটা মেশে একসাথে অদৃশ্য এক শক্তি পুঞ্জ। সিঞ্চিত রসে, সৃষ্টির রসে সিঞ্চিত করে গানে কবিতায় ছবির মধ্যে, উজ্জ্বল হয়ে ফুটে ওঠে তাই রসিক মনকে মাখিয়ে তলার সুখজারণিয়া ছন্দ। অসাধারণ সুখজারণিয়া ছন্দ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কবিতাটি কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। মানে কবিতার যে একটা ছন্দ আছে, ছন্দের তালে তালে আমার নিজেরও একটা তাল পড়ছিল, খুব ভালো লাগলো। ট্রেন ছুটছিল, মন ছুটছিল, বই ছুটছিল, বই হাতে কবিতার বই। আমরা কিন্তু স্যারের কাছেও শুনবো। দেখা যাবে আগে। আমরা কিন্তু অমিতাদি বলো তোমার কিছু। হ্যাঁ,
হ্যাঁ, অমিতাদি, আমি তুমি হ্যাঁ। কিছু যেটা জানতে বলতে চাইছো কি? চাইছি সেটা হুম। হ্যাঁ। হচ্ছে যে প্রতিষ্ঠান কি আপনাদের কোনো ব্যক্তিকেন্দ্রিক নাকি পরবর্তী প্রজন্মের কে বয়ে নিয়ে যাওয়ার একটা মানে ধারক বাহক কেউ মানে হ্যাঁ, যেটা আপনি স্যার প্রথমে ভেবেছেন কিনা? বলছিলেন আর কি, যে আপনি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে ছাত্রদের সঙ্গে আপনি কথা বলে আর কি চলেন, তো এই যে ব্যাপারটা, তো পরবর্তীতে আপনি কিভাবে চাইছেন যে এই প্রতিষ্ঠান এগিয়ে যাক? মানে সেটা মানে আমার মনে হয় প্যাটার্নটা। যতীন দাদার কথাটা বলার পরে আমার বলাটা সুবিধা হবে, ওই জন্য যতীন দার কথাটা একটু হয়ে যায় কর্মশালাটা, আচ্ছা কিভাবে আমি, আচ্ছা হ্যাঁ ওইটা সুবিধা হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যতীনদার কাছে চলে যাই। যতীনদার 5ই মে আপনাদের অপাবৃতর একটি কর্মশালা আছে এবং সেই সম্বন্ধে যতীনদা আমাদের কিছু বলবেন। শুনে আমাদের কর্মশালা বলতেই আগে আমার ধনঞ্জয় স্যারের একটা কথা গল্প মনে পড়ে গেল, যেটা রবীন্দ্র সদনে বা শিশির মঞ্চে বলেছিলেন, যে সকালবেলা বেরিয়ে দেখি একটা লোক ইট ভাঙছে। বলে, তুমি ইট ভাঙছো কেন? কি আর করবো, এইটা দিয়ে তো আমার সংসার চলে। আরেকজনকে আবার হাঁটতে হাঁটতে আবার একজন জিজ্ঞেস করলো, সঞ্জয় দা তুমি ইট ভাঙছো কেন? সবই তো জানেন, কেন জিজ্ঞেস করছেন? আচ্ছা আপনি রাগ করবেন না। বলতে গিয়ে আবার একজনের কাছে গেলেন, তুমি ভাইয়া এত সকালে ইট ভাঙছো কেন? বলে, এই ভেঙে আমি একটা ব্রিজ করবো, সেই ব্রিজে মানুষ হাঁটবে। আজকে আমাদের স্যার সেই ব্রিজটাই তৈরি করছেন, যাতে ওয়ার্কশপে সবাই মিলে আমরা ওখানে গিয়ে আমরা ভালো করে শিখতে পারি, যাতে কি করে মাইক ধরা হয়, কি করে মাইকে বলা হবে, কি করে সবাইকে একসঙ্গে জড়ো করা হবে, সেই জায়গাটা আমরা আমাদের স্যার ওখানে সৃষ্টি করছেন, যাতে আমরা সবাই ভালো করে নিতে পারি। আর এমন জায়গায় আমরা একটা ওয়ার্কশপটা তৈরি করছি, যেটা হচ্ছে আমাদের কৃষ্ণপদে হলে, যেটা শিয়ালদের কাছাকাছি, যেটা বাইরের থেকেও লোক আসতে পারবে, কলকাতা থেকেও লোক যেতে পারবে, এমন একটা জায়গা সৃষ্টি করা, সবাই মিলে যেখানে ওয়ার্কশপটা আমরা মিলেমিশে করতে পারি। আর ওয়ার্কশপটা মানে এটা অফলাইন, এটা ভীষণ ভালো জিনিস, যেটা আমিও পাইনি কোনোদিন, এই প্রথম পাবো। আমি অনলাইনে করেছি ওয়ার্কশপ, কিন্তু সামনাসামনি স্টেজে গিয়ে ওয়ার্কশপ করা, এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। সেই আনন্দটা নেবার জন্য 5ই মে অপেক্ষা করছি, এবং আমার যারা যারা ছাত্র আছে তারাও অপেক্ষা করছে যে স্যারের থেকে কি আমরা নির্দেশ পাবো। আর এই ওয়ার্কশপটা আমাদের অন্তত 3-4 বার, মানে বছরে 3-4 বার হবেই গরমকালটা। তারপর অনুষ্ঠানটা আমরা শীতকালে একটা চেষ্টা করবো, কিন্তু ওয়ার্কশপ নিয়ে আমাদের বিরাট চিন্তাধারা আছে। আর পুরো দায়িত্ব কিন্তু আমাকে দেওয়া হয়েছে যে কি করে ওয়ার্কশপটাকে কমপ্লিট করা যায়। তার জন্য আমরা সম্মানীয় কমিটি আছে, সবার সাথে আলোচনা করে আমরা চেষ্টা করছি যেটা সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে যে ওয়ার্কশপটা চালানো যায়। আজকে একবার কৃষ্ণপদ হলে গিয়েছিলে যতীন দাদা? সেখানে নিয়ে কথাটা বলে আসলাম যে কি করে কি কাজটাতে কি বলা যায়, সব ব্যবস্থা এই ওয়ার্কশপের মূল লক্ষ্যটা কি? মানে মাইক্রোফোন ব্যবহার তো একটা দিক, এছাড়া না, এবারের ওয়ার্কশপে 3টে জিনিস আছে। একটা হচ্ছে যে প্রথমেই তো আবৃত্তি নির্মাণ সম্পর্কে আমি একটা শুরুতেই একটা কথা বলবো, তারপরে যেগুলো ওরা এসে প্র্যাকটিক্যাল কাজ করবে, একটা হচ্ছে মডুলেশনটা শিখবে এবং মডুলেশনটা প্রত্যেকে করবে। প্রত্যেক, যেটা আমি বলবো, যেটা আমাদের লিপটাং লেভেল, ন্যাজাল লেভেল এবং অ্যাবডোমেন লেভেল, এই যে যাতায়াতটা হচ্ছে স্বরের বারবার ওঠানো, এটা ওরা করবে। মাইক্রোফোনের ব্যবহারটা তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আমরা ছন্দ বিশ্লেষণটা করবো। ছন্দ নিয়ে কাজ তো একটা ওয়ার্কশপে হবে না, অন্তত 10টা লাগবে। তো ছন্দের প্রাথমিক জ্ঞানটা আমি এবারে ঠিক করেছি যে অন্তত পক্ষে পর্বজ্যোতি, অর্ধজ্যোতি এবং পূর্ণজ্যোতি, এটা সম্পর্কে, বিশেষ করে অর্ধজ্যোতি, যেটা অনেকেই একটু কেয়ারফুল থাকে না, অর্ধজ্যোতিটা বা পদজ্যোতি যাকে বলা হয়, সেইটা যেন সকলে খুব স্পষ্ট হয়। এবং আমি এই ছোটদের যে এইগুলো করাই, প্রশিক্ষণ শিবির গুলো করাই, সাধারণত সময়টা সম্বন্ধে জিজ্ঞাসা করছি, আপনার সময়টা মোটামুটি ওই রোল কল করে ফার্স্ট পিরিয়ডের এটা করে 12টা নাগাদ শুরু হয়। তারপরে ওদের 1টা-1:30টায় টিফিন হয়, ওদের খাবার দেয় তো সরকার থেকে, তো ওই মোটামুটি 1:15 1 ঘন্টা 15 মিনিট করে আমি ছেড়ে দিই, তারপরে ওরা ওই টিফিন করে আবার ক্লাস হয়। এইভাবে সময়টা বিভিন্ন স্কুলে ওইভাবে সেট করা হয়। তো ওদেরকে আমি অর্ধজ্যোতিটার ধারণাটা, তো এই প্রসঙ্গে একটুখানি অভিজ্ঞতার কথাও বলি। আমি বিদ্যাসাগর স্কুল, যেটা ফুলিয়াতে, সেখানে গিয়ে সেখানে আমার যে হেডমাস্টার, সে আমার ছাত্র, কারণ আমি ফুলিয়া শিক্ষা নিকেতনেই পড়াতাম, সেখানে ছাত্রী ছিল বাসন্তী। তো এই ওখানে অজয় বলে গোস্বামী,
ওর বাবা বিজয় গোস্বামী আমার সহকর্মী ছিলেন ওই ফুলিয়া শিক্ষানিকেতন। আমি বলে অজয় গেলাম, তো ওদেরকে অর্ধজ্যোতিটা তো শেখাবো। আমি অপূর্ব দত্তের দুই বাংলা কবিতাটা নিয়েছি, আর ওদেরকে সব স্ক্রিপ্ট দিয়েছি, ওরা একবার করে পড়ে নিয়েছে। আমাদের ছিল একখানা নদী, দুই তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যোষ্ঠীতে নজরুল। এরকম ভাবে শুরুর যে ইয়েটা সেটা করতে পারছেন, ওরা ধরতে পারছেন। কিন্তু বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যোষ্ঠীতে নজরুল, রবীন্দ্রনাথ বাঁচিয়ে দিলেন। মানে রবীন্দ্রনাথ শব্দটার উচ্চারণই এমন যে দুম করে পরের শব্দটা বলা যাচ্ছে না, ওরা তার আগে পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। এই স্ট্যান্ডাটাতে বুঝতে পারেনি অর্ধজ্যোতি কাকে। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ। এই বলে দেখছি যে আমাদের তো একটু থামতে হচ্ছে। আমরা এই যে থামলে কেন এটা বলে, মানে রবীন্দ্রনাথ বলার পরে তার তো বলতে পারছি না, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যোষ্ঠীতে নজরুল। এইটা হচ্ছে অর্ধজ্যোতি। ওই যে সামান্য থামলে তারপরে গোটা কবিতাটা করতে পারলো। তো আমাকে সেদিনকে রবীন্দ্রনাথই বাঁচিয়ে দিলেন তার ওই উচ্চারণ, শব্দের উচ্চারণের জন্য। এটা আমি এদের এখানেও করবো, সেদিনকেও করবো, কারণ বড় হয়ে গেলেও অনেকে এই অর্ধজ্যোতির ব্যাপারটা, অর্ধজ্যোতিটা তো দিতেই হবে। যেমন পর্বজ্যোতি আছে, পর্বজ্যোতি অতটা সূক্ষ্ম, অতটা ধরতে পারা যায় না, কিন্তু তবু আছে। তো অর্ধজ্যোতিটা বিশেষ করে সেদিনকে হবে, এবং পূর্ণজ্যোতি তো হবেই। আর স্বরক্ষেপণের ক্ষেত্রে একটা স্বরক্ষেপণের ওই মডুলেশনটা তো শেখাবো, কণ্ঠের ওঠানামা। আমি এই প্রসঙ্গে বলে রাখি, কথার বাড়ির সদস্যরা সেদিনকে আমন্ত্রিত অতিথি হিসেবে যাবে, তাদের কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, আমি এখানে ঘোষণা করে দিচ্ছি। এবং যারা শুনছেন কথার বাড়ি তাদের সকলকে বলে দিচ্ছি, শুধু আপনারা বলে দেবেন আপনারা কজন যাবেন, যতীন দাদাকে বলে রাখবো, সেই জায়গাটা উনি রেখে দেবেন আপনাদের কজন যেতে পারে। সেখানে গিয়ে দেখতে পাবেন যে কিভাবে শেখানো হচ্ছে। এবং এইটা এই মডুলেশন এবং একটা কবিতা ধরতে হবে কোথাও। যেমন আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট, কবিতাটা ধরবো স্কেলটা কি, আমি কিরম বলছি, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমার নর্মাল স্কেল কোনটা, লিপটাঙে আমাদের ছিল, আমাদের ছিল, আমাদের ছিল, অর্থাৎ লিপটাঙে থ্রিতে থার্ড স্কেল যেটা, সেখানে আমি কবিতাটা ধরছি। অর্থাৎ কবিতা যেমন গানের কোথায় গানটা কোন শার্পে বা কোন স্কেলে ধরলে হয়, ঠিক তেমনি কবিতার তো ব্যাপার আছে। কবিতাটা যদি ওই থার্ড লিপটাঙের থার্ড স্কেলে না ধরা হয় প্রাণবন্ত হবে। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমার হবে না, কারণ 1 2 3 তিনে গিয়ে ওটা ধরতে হবে। আমাদের ছিল, আমাদের ছিল, আমাদের ছিল ধুলো কাদা মাখা, সেই যে প্রাণ চঞ্চল ব্যাপারটা ফুটে উঠবে ঠিক স্কেলে, এটা সকলকে শেখানো হবে। এবং আরেকটা হচ্ছে অর্থ, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখ লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যোষ্ঠীতে নজরুল। এই প্রসঙ্গে আরেকটা কুষ্টিয়ার কথা মনে পড়ছে। কুষ্টিয়াতে আমি 2023 মার্চে গেছিলাম। তো ওরা 12টা ক্লাস করে, 3 মাসে 3 4 12, একটা ক্লাস আমাকে এখানে আমন্ত্রণ জানালো। তো আমি গেলাম, গিয়ে দেখছি যে সব বাচ্চা, মানে ছোটরাই নাম রেজিস্ট্রেশন করেছে, ওদের সঙ্গে বড়রা আছে। তো আমি বললাম, চট করে ভাবলাম, আমি বড়দের জন্য ভেবে গেছিলাম, গিয়ে দেখছি ছোটরা, তাদের গার্জেনরা হয়তো পাশে বসে আছেন, নাম রেজিস্ট্রেশন করেছি করেনি আমি যাইনি। তো আমি তখনই সিদ্ধান্ত নিলাম ওদের অর্ধজ্যোতিটাই শেখা। এবং আশ্চর্য, 2 ঘন্টার মধ্যে প্রত্যেকে আয়ত্ত করে নিয়ে বোর্ডের সামনে এসে ওইটা আমাকে করে দেখালো। ওদের তো আর আমি বলছি না যে এটা 6 6 6 2 মাত্রার কর্মভাগের কলাবৃত্ত ছন্দ, ছোটদের এটা বলা যায় না। আমি শুধু বলেছি আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। এভাবে ওদের অর্ধজ্যোতি পর্বজ্যোতি সব শেখানো হচ্ছে। সেইটা ওরা তালি দিয়ে তো বললোই, প্লাস বোর্ডের কাছে এসে অর্ধজ্যোতিটা বলে দিল। ওইটা আমার সেদিন আমার খুব তৃপ্তি হয়েছিল। অনেকটা একতলা আবার প্র্যাকটিক্যাল শিক্ষা অনেক তাড়াতাড়ি বাচ্চাদের প্রতি বাচ্চাদের। এবং আমার এই যে প্রাইমারি স্কুলগুলোতে যাওয়া, তোমরা জিজ্ঞেস করছিলে মূল উদ্দেশ্য, এই ছোট থেকে যদি ওরা এই জ্যোতির ব্যাপারটা শিখে যায়, অর্ধজ্যোতি, পূর্ণজ্যোতি এবং পর্বজ্যোতি, পর্বজ্যোতিটা বুঝতে পারবে, বলছে তখনই ধরা, কিন্তু অর্ধজ্যোতিটা যেমন দিতে হয়, দুয়ারো বাহিরে যেমনই চাহিদে মনে হলো যেন চিনি, এমন তো নয়, দুয়ারো বাহিরে যেমনই চাহিদে মনে হলো, নয়, দুয়ারো বাহিরে যেমনই চাহিদে মনে, ওই যে চাহিদের পরে জ্যোতিটা দিলাম, ওটাই অর্ধজ্যোতি।
দুয়ারো বাহিরে যেমনই চাহিরে, মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। এই অর্ধজ্যোতিটা আমি সেদিনকে শেখাবো, আপনি জিজ্ঞাসা করলেন। এটা আর এবং স্বরক্ষেপণের স্কেল, কোন স্কেলে ধরতে হবে, মডিউলেশনটা প্রত্যেকের কাছ থেকে আমি নেব। আর মাইক্রোফোনে ডাকবো, ডেকে এসে বলবো যে প্রথম মাইক্রোফোন ব্যবহারটা সাধারণত এখন যেসব মাইক্রোফোন গুলো একটু সাইডে মুখটা রেখে, ওটা তো সকলে ইন জেনারেল কথা ওটা, কিন্তু যখন আমি বলছি যে ওই যে সৎকার গাথা কবিতাতে যদি ধরা যায় যে আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে, বোন তোর মনে আছে প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ, দীর্ঘ চঞ্চল আওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা, বলেছে এ সভা বিধান দিচ্ছে শোনো, দাহ করবার অধিকারী নয় এরা। এই যে মুখটা ঘুরে এলো, এই রাত্রি পালিয়েছি গ্রাম ছেড়ে, কাঁধে মার দেহ করে চলছে চাঁদ। এই যে মাইক্রোফোনের সামনে এসে কোন পিচে গলাটা, কোন স্তরে গলাটাকে রাখলে মাইক্রোফোনে ডাব ডাব করবে না, সেই সেন্সটা তৈরি করে দেব। প্রত্যেককে মাইকে আনবো। অপূর্ব দত্তের তুমি চাইলে কিনা দিতে পারি, আমি ওটাও করতে পারি। হেড রেজিস্টারটা বোঝাতে হয় যে কোথায় গিয়ে গিয়ে আর আমাদের যায় না, সেটা তো হেড রেজিস্টার। এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি, ওইটা লাস্ট, ওর পরে প্র্যাকটিক্যালি আর যাবে না, সেইগুলো একটু একটু করে শেখানো। এটা প্রথম দিন। এরপরে আমরা অন্যান্য জিনিসগুলো শেখাবো। আমি চাইছি যে অন্তত কথার বাড়ির থেকে ঘোষাল সাহেব, মানে ধনঞ্জয় ঘোষাল যদি আসে তো খুবই ভালো, আর নাহলে তোমরা এসো। তাহলে আপনি যে বলছিলেন যতীন দাদার পর আপনি বলবেন, অমিতাদি আপনার কাছে যেটা জানতে চাইছিলেন সেই প্রসঙ্গে একটু আসি এবার। যতীন দাদা খুব সুন্দর বলেছেন যে আমি প্র্যাকটিক্যালি আমি তো শেখাবো, ওই দিনকে আমি একদম অন্য মানুষ হয়ে যাব, আমি এইসব গুলো দেখতে পারবো না, কখন ঠান্ডা দিতে হবে আর কখন গরম দিতে হবে, কখন বিস্কিট দিতে হবে, কখন ওইটা জানতে চাইছি না, আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছি অমিতাদি যেটা বলছিলেন যে দলে আপনি আপনার না সেটাই বলছি, সেজন্য যতীন দাদাকে ভাগ করে দিয়েছি। এবার আমি বলি দলের একটা ঘটনা বলি। বনগাঁ থেকে একজন ফোন করেছিল, তারা স্বামী স্ত্রী দুজনেই আসবেন, এসে যোগ দেবেন। বলছে আমাদের 6.5 বছরের একটি বাচ্চা আছে, ছেলে, তার কি করবো, তাকে তো আমরা বাড়িতে রেখে যেতে পারবো না, সে যাবে। আমি প্রশ্নটার উত্তরটা ওভাবেই দিচ্ছি, এই যে এই অপাবৃততে এই শিশুটি আসবে, সে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এবং সে শুনুক যে কিভাবে কাজ হচ্ছে, আর বাবা মা কষ্ট করে কোথার থেকে আসছে। আজকে আমার দুর্গাপুর থেকে যারা আসছে, দুর্গাপুর থেকে যারা আসবে তারা ওখানে 5টা 10-এর বিধান ধরবে, মানে আসানসোল থেকে বিধানটা মানে ছাড়ে একটু পরে 5টা 6টা নাগাদ ধরবে, আবার এখান থেকে বিধানেই ফিরবে, আমার শেষ হতে হতে 2টো বাজবে, তারপরে ওরা হাওড়া যাবে, হাওড়া থেকে এটা ধরবে। তো এই কাজগুলো, এবং আমি এটা যদি বলি আরে কত কষ্ট হবে তোমাদের, তোমরা কি করে আসবে, সেটা বললে তো হবে না। ওর মধ্যে আমার একজন ছাত্রী আছে, অন্যরা বাইরের আছে, তো তাদের মধ্য থেকে এই কাজটা ওরা করলে পরে ওদের ভেতরে কিন্তু এই একটা প্রেরণা তৈরি হবে। এবং যেটা আপনি প্রশ্নটা করেছেন আপনারা যে আপনি কিভাবে এটা রেখে দিতে চাইছেন, অপাবৃত অনেক অনেক বড় ভাবে আপনি ব্যাপারটা ভাবছেন, এর ব্যাপ্তি বিশাল, যে অপাবৃত কোনো ছোট ক্ষেত্রে যে এইভাবে আমি নয়, পুরো পুরো যতীন দাদা যেটা বলেছেন শিয়ালদার, আপনি যে উদ্যোগ নিচ্ছেন একটি প্রজন্মই হয়তো তৈরি হতে পারে, যারা এবং মশাল নিয়ে যারা এগিয়ে যাবে। আমি বলতে চাইছি পুলকদাকে, আপনাদের দলে কি কোনো নির্দিষ্ট ড্রেস কোড আছে বা পোশাক আছে কি? পোশাকটা যেহেতু উন্মুক্ত, উন্মুক্ত বললেই আকাশের কথাই মনে হয়, সেই জন্য আমরা আকাশি রংটা বা নীল রংটাকেই ভেবেছি। আজকে আমরা মোটামুটি ভাবে নীল রং পরে এসেছি। তো যতীন দাদা যেহেতু কৃষ্ণপদতে গেছিলেন, উনি নীল আর সবুজের মধ্যে সবুজটাই নিয়ে নিয়েছে। আকাশ মাটি দুটোই আছে, আকাশ মাটি দুটোই আছে, ব্যাপ্তি দুটোই আছে, মাটি দুটোই আছে। তো সেইটার কথা বলছি যে যেহেতু ওই প্রশ্নটাই, ওটা আমি আবার বলতে চাইছি কি আপনার ভাবনাটা, এবং বিভিন্ন জায়গা থেকেও করার আমন্ত্রণ আসছে, সেটা এখনই আমরা নেব না। কারণ শিয়ালদা স্টেশনটা, এই যে কোলাঘাট থেকে একজন মাস্টারমশাই কয়েকজন ছাত্রছাত্রী আসবে, প্রায় 8-10 জন। তো আমি মাস্টারমশাইকে বললাম আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার স্টুডেন্টরা ওখানে যাবে, আপনিও আসুন। তো উনিও আসছেন। তো সেই হিসেবেতে আমরা একটা ঠিক করেছি যে আগামী বছর ওই মেলায় প্রথম আমরা একটা পত্রিকা বের করবো, আবৃত্তির উপরেই সব লেখা থাকবে,
হ্যাঁ, আমার আমরা এই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম যে আপনাদের পত্রিকা নিয়ে আচ্ছা, কোনো আছে। চিন্তা আছে কিনা। একটা চিন্তা আছে ওইটা, এবং এই যে আমার বৃহত্তর পরিবার হয়ে যাচ্ছে, কর্মশালায় যারা আসছে তারাও আমার হুম, পরিবারের অন্তর্ভুক্ত। এই যে মাস্টারমশাই আসছেন তার ছাত্রীদের, এই মাস্টারমশাইয়ের কাছ থেকে তো একটা ভালো লেখা পাবো, এই আশা, এরকম ভাবে আমরা এটা করছি। আর আগামী আমার নেক্সট যেটা ওয়ার্কশপটা আগস্টে হবে, সেখানে আমরা শুধু উচ্চারণটা রাখবো, কারণ উচ্চারণে অনেকগুলো ব্যাপার আছে। উচ্চারণের একটা হচ্ছে যে স্থান ভিত্তিক বর্ণের শুদ্ধ উচ্চারণ, দন্তমূলীয়টা কোথায় হয় এবং কিভাবে করতে হয় ইত্যাদি, তার জন্য কিছু কিছু অনুশীলন, আর মান্যতা প্রাপ্ত উচ্চারণ, একান্তে হবে না একান্তে হবে এইসব নিয়ে যে নানান রকম ব্যাপার, যে উচ্চারণটা মান্যতা প্রাপ্ত, এটা। আর একটা হচ্ছে যে শব্দের অর্থবহ উচ্চারণ, যেমন কবিতার মধ্যে অন্ধকারের উচ্চারণ কেমন হবে, আলোর উচ্চারণ কেমন, আকাশের উচ্চারণ কেমন হবে, মাটির উচ্চারণ, এই যে শব্দের অর্থবহ উচ্চারণ, সেটাকে আমরা সাধারণত উচ্চারণ ব্যঞ্জনা বলে। একটা ভাব ব্যঞ্জনা, একটা ধ্বনি ব্যঞ্জনা। সেটা হচ্ছে যখন শব্দটার অর্থটা খুব প্রকাশ করা হয়, সেটা ভাব ব্যঞ্জনা। ধ্বনি দিয়ে আমরা সাধারণত গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, হ্যাঁ, গুরু গুরু আচ্ছা, মেঘ। এখানে ধনঞ্জয় আচ্ছা, দা একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নটা রেখেছি। গতানুগতিক জায়গা থেকে কোনখানে এই পত্রিকাটি স্বতন্ত্র হবে? পত্রিকাটি স্বতন্ত্র হবে, সেটা স্বতন্ত্র হবে মূলত এখানে লিখবে ছাত্রছাত্রীরা এবং সংগঠনের সদস্যরা। আমার একটা 30 পাতার প্রবন্ধ দিয়ে আমি পত্রিকাটা ভরাবো না, তার জন্য তো আমার বই রয়েছে। সুতরাং এরা লিখবে যে দুঃসময় কবিতাটা যখন স্যার আমাদের আবৃত্তি শিখিয়েছিলেন, এই জায়গাটায় আমার ঘাটতি ছিল, আমি এগুলো বুঝতে পারিনি, এখনই হবে না এখনই হবে, সেটা স্যার করে আমাদের বলে দিয়েছে। এই ব্যাপারগুলো তারা তাদের অভিজ্ঞতার কথা লিখবে। আবৃত্তি করতে গিয়ে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু হারিয়ে যায়। এক সময় সে যেটা ভাবতো সেটা ঠিক নয়, সেটা জেনেছে। এই যে এক্সপেরিয়েন্সটা লিখবে, সেইটা কিন্তু অনেকের কাজে লাগে। সেটা যেমন আমি অর্ধজ্যোতি ব্যাপারটা বুঝতাম না, এইভাবে বুঝতে পারলাম। প্রথম ছন্দ বুঝতাম না, ছন্দটা এইভাবে বুঝলাম, ছন্দের প্রতি আমার ভালোবাসা হলো। ছন্দটা যে এড়িয়ে যায়, এই রাখি বলেছে, প্রসেসটা বলছেন যে অন্যদেরকেও হেল্প করবে আর কি, এই যে বোঝার হেল্প করবে, প্রসেসটা যে কিভাবে বলেছে আমি বুঝে উঠতে পারলাম। হ্যাঁ, এইটা স্বতন্ত্র হবে ধনঞ্জয় বাবু, এইটার দিক থেকে আমরা স্বতন্ত্র রাখার চেষ্টা করব, যে একটা এবং এই গতানুগতিক পত্রিকাটি একটা। আপনাদের নির্দিষ্ট সময়ে বেরোবে, মানে এই পত্রিকাটি, এই যে বলছেন এই হ্যাঁ, বছর বেরোবে, তো তারপরে বইমেলাতে, কারণ বইমেলা এমন একটা জায়গা সবার সাথে দেখা হয়, সুতরাং বইমেলাটাই। আমি বলতে চাইছি যে পত্রিকা যে এইবার বইমেলায় বেরোবে, তো তারপর কি আবার পরের বইমেলায় বেরোবে, মানে আবার পরের বইমেলা আমরা না বছরে একটা, বছরে একটি করে পত্রিকা বেরোবে। এবছর এবং কম সেটিতে সময় পাচ্ছি, ছাত্রছাত্রীরাই লিখবেন। হ্যাঁ, এই বছর কম সময় পাচ্ছি, কিন্তু পরের বছর একটু বেশি সময় পাবো। বলছি বাংলা ভাষাকে এই এই যে মান্যতা দেয়া আপনি এবং ধনঞ্জয় স্যার, সত্যি অনেক কৃতজ্ঞতা। আজকে আমার খুব ভালো লাগছে যে বাংলা ভাষাকে আপনি ব্যাকরণগতভাবে এবং ধনঞ্জয় স্যার ব্যাকরণগতভাবে যে উচ্চ মার্গে বা একটা মান্যতা দিচ্ছেন এবং পরবর্তী প্রজন্মকে যে শিক্ষায় আঙিনায় যে নিয়ে চলেছেন, হ্যাঁ, আর পরবর্তী সময়ে আমার মনে হয় না যে বাংলা ভাষা কে নিয়ে আমাদের যে একটা মানে কষ্ট দুঃখ, যে বাংলা ভাষার যে অবনমন, সেটা মনে হয় রুদ্ধ হবে, সেই আশা রাখি। কারণ হচ্ছে আমি অনেকটাই বয়োজ্যেষ্ঠ। আপনাদের এই প্রচেষ্টা আমাদের সেই আশাই দিচ্ছে। আপনারা যেভাবে কাজ করছেন, অসাধারণ কাজ করছেন, এবং আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্বে চলে এসেছি। শেষ করার আগে আপনাদের সঙ্গে আমি একটি ঘোষণা করতে চাই, খুব আনন্দের কথা, সবার সঙ্গে ভাগ করে নেব। আমাদের কর্ণধার শ্রী ধনঞ্জয় ঘোষালের নতুন একটি বই প্রকাশিত হতে চলেছে, এবং এই বইটি 35 জন মহিয়সী নারীর আত্মকথন বলতে পারি আমরা, একক পাঠের জন্য। এবং তারা ওই 19 শতক কি 20 শতকের যারা ছিলেন এবং যারা অন্তঃপুরে থেকে প্রথা ভাঙার সাহস দেখিয়েছিলেন বাইরে আসার, শুধু তারা আসেননি, তার সঙ্গে সঙ্গে নারী প্রগতিকে তারা ত্বরান্বিত করেছিলেন, এবং তাদের জন্যই আমরা হয়তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি আর কি, তাদের সেই চেষ্টার উত্তরসূরি আমরা। তো সেরকম 35 জন মহিয়সী নারীর আত্মকথন নিয়ে বইটি হচ্ছে অন্তঃপুরে প্রথা ভাঙা মেয়েরা। এই বইটি প্রকাশিত হতে চলেছে
এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে হ্যাঁ প্রাক স্বাধীনতা পর্ব, একদম প্রাক স্বাধীনতা পর্বের মহিলাদের নিয়ে এটি রচিত হয়েছে এবং এটি প্রকাশিত মানে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এটি 1 মে মহাজাতি সদনের অ্যানেক্স হলে সন্ধ্যেবেলায়। তো আমি এই ঘোষণাটি এই আমাদের ভার্চুয়াল মঞ্চ থেকে করলাম সকলের জন্য এবং সকলের সঙ্গে ভাগ করে নিলাম আনন্দ। নিশ্চয়ই আমি সবাইকে আরেকটু বলবো বলাটা ওই জায়গাটাই শেষ হয়নি, তো উচ্চারণ নিয়ে হবে এবং ছন্দ নিয়ে কিছুটা কাজ হবে। আমি সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, এবং এটি আয়োজনে আছে মানবিকতা, এটা আমার বড় ভুল হয়ে যাচ্ছিল, মানবিকতার উদ্যোগে এইটি বইটির আনুষ্ঠানিক প্রকাশ হবে। বলুন। ঠিক আছে, এটা তো আমার ছাত্রছাত্রীরাও অনেকে সাগ্রহে নেবে, কারণ এরা একক অভিনয়ের সুযোগ পাচ্ছে যখন, এরা ওটা করবে একটুখানি ভালোই হবে। তো আমার মানবিকতা উদ্যোগ নিয়েছে এবং বম্বেতে থাকে দীপায়ন গোস্বামী, শাশ্বতী গোস্বামী, ওদের সঙ্গে আমি নাটক করেছি, রক্তকরবী অডিও সিডি হয়েছে। ওরা ভীষণ লেখে যে আমরা সাগ্রহে অপেক্ষা করি ধনঞ্জয় ঘোষালের বই কখন বেরোবে। তো ওরা শ্রুতি নাটক করে বিভিন্ন জায়গাতে। আমিও খুব আগ্রহ নিয়ে বসে থাকি আর কি, কবে একটা বই বেরোবে। আমি সবগুলোই মানে সংগ্রহ করি আর কি, বাকি 3খানা রয়েছে আমার কাছে, এটার জন্য উদ্গ্রীব হয়ে থাকলাম। আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম কথার বাড়ির পক্ষ থেকে। কথার বাড়ি প্রকাশ করছে বইটি। আমাদের কলকাতায় যারা থাকে, আমার অসাধারণ লাগে ধনঞ্জয় স্যারের লেখা, ভীষণ ভালো লাগে পড়তে। আমি যতীন দাদাকে বলবো বা রাকিকে বলবো, ওরা যদি সেদিন যেতে পারে তো যাবে। আর আমি ওইখানে কথাটা শেষ করি যে উচ্চারণ নিয়ে ছন্দ নিয়ে মডুলেশনটা শেখাবো না, কারণ ওই দিনকে আমরা ছোটদেরকে অ্যালাউ করবো, ছোট বলতে ক্লাস 8-9 থেকে যারা উচ্চারণ সম্পর্কে শিখবে, ওই জন্য আমরা বড় হলটা নেবো। সেদিনকে সংখ্যাটা প্রচুর হবে। আমাদের দ্বিতীয় যেটা ওয়ার্কশপ হবে, কর্মশালা, সেটা আগস্ট মাসে হবে এইটা। এবং ওই প্রশ্নটার উত্তরটা ওর মধ্যেই আছে, ছোটরা তো আসছে, কাজে তাদের মধ্যে দিয়ে আমরা ওইটা মানে সঞ্চারিত করার চেষ্টা করি। নিশ্চয়। অত্যন্ত সুন্দর একটি সন্ধ্যা আমরা কাটালাম আজকে ভাটপাড়া অপাবৃতর সঙ্গে, এবং স্যার সর্বার্থেই স্যার, আমাদেরও স্যার আপনি, এবং শিখলাম অনেক কিছু, সমৃদ্ধ হলাম, একই সঙ্গে ঋদ্ধ হলাম। অমিতাদিও নিশ্চয়ই একই কথা বলবেন। এবং আপনাদের এই আলাপচারিতা আমরা সযত্নে সংরক্ষিত রাখবো আমাদের ইউটিউব চ্যানেলে, কথার বাড়ির ইউটিউব চ্যানেলে, যে কেউ সেখান থেকে দেখতে পাবেন। আজকে একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভাটপাড়া অপাবৃত সকল সদস্যকে কথার বাড়ির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি ডেকে নেব কথার বাড়িকেও জানাই অশেষ কৃতজ্ঞতা আমাদের এই অপাবৃতকে এখানে ডাকার জন্য। তো স্যারের আরেকটা কথা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে সংগঠন নিয়ে আপনারা জিজ্ঞেস করছিলেন বারবার। তো সেটা হচ্ছে যে স্যার মানে সকলকে নিয়ে যে চলার একটা মানে চেষ্টা, এটাও মানে খুব শ্রদ্ধা করার মতো। এই যে আমার এখানে এই যে অনুষ্ঠানটাতেই স্যার কিন্তু দায়িত্ব ভাগ করে দিয়েছেন। মানে এই যে সকলকে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বা একটা যে কোনো কাজকে সুন্দর করে করার জন্য ওই দায়িত্ব বিভিন্ন জনকে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে কাজটা খুব সুষ্ঠুভাবে হয়। তো তো স্যার সেটা খুব সুন্দর করে করেন আর কি, মানে সম্পূর্ণ দায়িত্ব এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে, এটা সংগঠনের খুব বড় একটা বিষয়। এবং যারা সদস্য আছেন তাদেরও কাজগুলো শেখা হয়ে যায়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, একদম সেটাও তাদের শেখা হয়ে যায়, পরবর্তীতে সেটা তাদের সাহায্য করে আবার। আমি একটু আমাদের মঞ্চে এবার সামনে ডেকে নেব দেবস্মিতাকে। দেবস্মিতা এতক্ষণ স্ট্রিমিয়ার পরিচালনা করছে, আমি তাকে একটু মঞ্চে আসার জন্য বলছি। আমার পছন্দের একটা কবিতা বলার ইচ্ছে ছিল। ওর কবিতাটা বলা হয়। বলুন নিশ্চয়। স্যারের প্রত্যেকটা কবিতা স্যার প্রথমে ফেসবুকে লেখেন আর আমি পড়ি। প্রত্যেকটা কবিতা যে অন্তর্নিহিত অর্থগুলো এত মনোগ্রাহী হয়, একটু অন্যরকম, মানে মননশীল, মানে বোঝার আছে, খুব অন্যরকম, মানে চিন্তা করতে হয় স্যারের লেখা নিয়ে। আর রিসেন্টলি স্যার একটা কবিতা, কয়েকটা লিখেছেন, তার মধ্যে একটা কবিতা আমার খুব ভালো লেগেছে। আমি যে রেসিটেশন যে খুব সুন্দর করে করতে পারবো সেটা বলছি না, কিন্তু এত ভালো লেগেছে যে এটা আমাকে পাঠ করতে ইচ্ছে করছে। স্যারের লেখা উদ্বেগহীন। ক্রোধকে বলেছি দূরে সরে যাও, মোহকে বলেছি
কাছে আসবে না। হিংসা ঈর্ষা অনেক আগেই ত্রিসীমানা ছেড়ে বিদায় নিয়েছে। ক্রোধ মোহ তবু ক্ষণে ক্ষণে এসে মনের দূরে টোকা দিয়ে যায়। রসিক বলেছে, চিন্তা করো না, ক্রোধকে সাজাও অভিমান রূপে, মোহ মনে থাক অনুরাগ হয়ে, দেখবে জীবন উদ্বেগহীন। বইয়ের মতো বন্ধুকে নিয়ে আনন্দময় জীবন কাটাও। বই হলো তাই বন্ধু আমার, ছাপা অক্ষর গান গেয়ে যায়। বাহ 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 বাহ। খুব সুন্দর, সত্যি ভাবার মতো, খুব সুন্দর। আজকে হ্যাঁ, আজকে বাসন্তীদির কবিতা দিয়ে আবৃত্তি দিয়েই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। আমি দেবস্মিতাকে অনুরোধ করছি একটু ভার্চুয়াল মঞ্চে আসার জন্য। পুলকদার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি এই আচ্ছা, সমাজের জন্য এখানে হ্যাঁ ধনঞ্জয় দা একটা মন্তব্য করছেন যে ঘটে যাওয়া বাংলা কবিতার ঘটে যাওয়া আন্দোলন ও তার প্রভাব কিভাবে ভাষা শৈলী পরিবর্তিত হয়েছে এই নিয়ে কি চর্চা নতুন কিছু তুলে আনছে? তা বাংলা কবিতার ঘটে যাওয়া আন্দোলন, তার প্রভাব কিভাবে ভাষা শৈলী পরিবর্তিত হয়েছে এই নিয়ে কি চর্চা নতুন কিছু তুলে আনছে? মানে আমরা মানে কবিতার যে সমস্ত কবিতা পাই, আমার নিজের কবিতাও সেই সব চর্চারই ফসল, যে একটা ক্রমান্বয়ে আমাদের এগিয়ে চলেছে। আমরা তো শিখছি, মানে ভাষা কিভাবে পরিবর্তিত হচ্ছে। তব, মম এগুলো তো আর এখন কবিতায় আসে না, এগুলোকে আমরা করেছি। বা রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেকেই যে সাধু ভাষায় লিখেছেন, বাবু বলিলেন, এখন তো আর কেউ কবিতায় বলবে না। আমরা পরিবর্তিত হয়েছি, আর ভাষা অনেক মেঠো হয়েছে। মানে মেঠো যে ভাষাটা, সেটাকে মানে সে রবীন্দ্রনাথই করে গেছেন। পাড়া, আমার পাড়া মানে যেমন, সেটাও গানের মধ্যে এসে ঢুকিয়ে দিয়েছেন তিনি। তো সেরকম আমরা অনেক ভাষা কিন্তু এখন গদ্যে কবিতার মধ্যে প্রবেশ করাতে পারছি, সাহস পাচ্ছি, সেটা অনেকে করছে। কিন্তু ভীষণ একটা বাংলা ভাষা যে কবিতা, আমি অনেকের কবিতা পড়ি, একটা দৃঢ়তা এসেছে। মানে কবিতা পড়লে বোঝা যায় যে কবিরা কিন্তু বেশ ভীষণ রকম সচেতন। আবৃত্তি কি ভাবছে, প্রকল্পনা, মালবী ইত্যাদি। ঠিক প্রশ্নটা করতে পারলাম। আবৃত্তি কি ভাবছে, আরেকবার লিখলে ভালো হয়। প্রকল্পনা, মানে কবিতার আবৃত্তি নিয়ে কিছু বুঝতে পারলাম। আচ্ছা, আমরা দেবস্মিতাকে নিয়ে এসেছি। দেবস্মিতা এতক্ষণ স্ট্রিমিয়ার পরিচালনা করছিল। প্রত্যেক সপ্তাহেই অত্যন্ত নিপুণ হস্তে এই কাজটি করে থাকে দেবস্মিতা। দেবস্মিতা, তুই কিছু বল। হ্যাঁ, দেবস্মিতা বলুক, তারপর ওটা আমি দেখি। আচ্ছা, প্রথমেই ভাটপাড়া অপাবৃতকে অভিবাদন। ভীষণ সুন্দর একটি সন্ধে আমরা কাটালাম, আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আজকে এই পুরো সন্ধেটা চৈতালি দি, অমিতা দি এবং আমি তিনজনে মিলে আমরা এগিয়ে নিয়ে গেলাম। বেশ ভালো লাগলো। আর যারা দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী পর্ব পরের শনিবার অর্থাৎ 20 এপ্রিল ঠিক এই একই জায়গা থেকে, কথারবাড়ি ফেসবুক পাবলিক গ্রুপ থেকে পর্ব 22 নিয়ে আবার আমরা উপস্থিত হব। সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। হ্যাঁ, মানে উনি পরিকল্পনা বা প্ল্যানের কথা বলেছেন। আবৃত্তির ক্ষেত্রে পরিকল্পনা বা প্ল্যানের মানে পরিকল্পনার কথা বলেছেন আবৃত্তি করার ব্যাপারে। সেটা হলো যে আমি যেভাবে এগোচ্ছি তাতে আমাদের পুরনো যে ছন্দের ধারাটা আছে, মানে যেভাবে শিখিয়েছেন দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, মিশ্রবৃত্তর ভেতরে মিশ্রবৃত্ত পয়ার, মহাপয়ার, এছাড়াও মিশ্রবৃত্তের বিভিন্ন ধরন আছে। যেমন 6-8-10 মিশ্রবৃত্ত, রবীন্দ্রনাথের অতিথি কবিতা, প্রেম এসেছিল, চলে গেল সে যে কলিদার, আর কবু আসিবে, 6-8-10, 6-8-10।
এরকম নানান রকমের মিশ্রবৃত্ত আছে, শুধু পয়ার মহাপয়ার নেই। তারপরে মুক্তক, বিভিন্ন ছত্রে বিভিন্ন আচ্ছা আন্দোলনের কথা বলছি। তো আবৃত্তির ক্ষেত্রে আন্দোলনের কথা বলছেন, আমি ঠিক এই জিনিসটা বলছেন। এখন আমি ব্যাপারটা যতদূর এসেছি তাতে কবিতা নিয়ে বা আবৃত্তি নিয়ে যে একটা একটা হাটে মাঠে ঘাটে করার মতন পরিস্থিতি কতদূর আছে এখন আমি একদিন করিনি তা নয়, রবীন্দ্র সদনের সামনে প্রকল্পনা একটি আন্দোলন, তো সেটা লিখছেন। তো সেইটা একটা কিন্তু বুঝতে হবে প্রায় ঠিক কিভাবে করলে করা যাবে, একা তো হবে না। আমার এখনো ভাবনা চিন্তায় সেইটা আসেনি। আমি এখন আমার নিজের প্রশিক্ষণ নিয়েই একটু ব্যস্ত রয়েছি। তারপরে ওটা নিয়ে ভাববো, নিশ্চয়ই ভাবার তো আছেই। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে, শ্রদ্ধা স্যারকে, এবং আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে চলেছি। আপনাদের যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানের সঙ্গে ছিলেন বা যারা পরে দেখবেন তাদের আবারও কথার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, এবং নতুন বছর, নতুন বাংলা বছর সকলের খুব ভালো কাটুক। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার পরের সপ্তাহে নতুন অনুষ্ঠান নিয়ে আমরা আসবো। নমস্কার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুভরাত্রি।